লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে আমরা জেনেটিক অ্যালগরিদম শুরু করব আর কি। তো জেনেটিক অ্যালগরিদম শুরু করতে গেলে জেনেটিক অ্যালগরিদমের কতগুলা জেনেটিক অ্যালগরিদমের আমি তোমাদেরকে কন্টেন্ট কোথায় আমার ওকে, এই জেনেটিক অ্যালগরিদম আমি বলছিলাম যে আমরা জেনেটিক অ্যালগরিদমের মেইন পার্ট থাকে হলো তিনটা। এক নাম্বার হলো স্যার আপনার স্ক্রিন এখন দেখা হচ্ছে না। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দেইনি, দিচ্ছি। আমরা জেনেটিক অ্যালগরিদমের তিনটা পার্টের কথা বলছিলাম, মূলত তিনটা পার্ট, আর কিছু আছে অক্সিলারি পার্ট। তিনটা পার্টের মধ্যে এক নাম্বার পার্টের কথা বলছিলাম আমরা সিলেকশন। একটা ছিল সিলেকশন, একটা ছিল ক্রসওভার, একটা ছিল মিউটেশন। এই সিলেকশন, ক্রসওভার, মিউটেশনের বাইরেও আরো কিছু পার্ট আছে, সেগুলোর নাম হলো আমরা বলছিলাম ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজ করতে হবে একটা পপুলেশনকে, মাঝে মধ্যে বাউন্ডারি চেক করতে হবে, তারপরে মাঝে ফিটনেস ইভালুয়েশন করতে হবে। সিলেকশনের মধ্যে ফিটনেস ইভালুয়েশন জিনিসটা চলে আসে, ফিটনেস ইভালুয়েট করতে হবে, বাউন্ডারি চেক করতে হবে। মাঝে মধ্যে এলিট যারা, এলিট এলিট মানে হলো সব থেকে ভালো পারফর্মিং যে পপুলেশন ইন্ডিভিজুয়াল গুলো আছে, তাদেরকে আমরা করব, ট্রান্সফার করে দেব ডাইরেক্টলি উইদাউট ক্রসওভার মিউটেশন। আমরা ডাইরেক্টলি পরের জেনারেশনে তাদেরকে ট্রান্সফার করে দেব, সেটাকে বলে এলিটিজম। তাইলে আমাদের মানে সব মিলে কি কি জিনিস দাঁড়াইলো জেনেটিক অ্যালগরিদমের মধ্যে? জেনেটিক অ্যালগরিদমের মধ্যে সব মিলে আমাদের দাঁড়ালো হলো উই হ্যাভ ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের পরে আছে ফিটনেস ইভালুয়েশন। তোমরা নোট করতে পারো আর কি, জাস্ট অ্যাটেন্ড না করে কিছু নোট রাখতে পারো। প্রথম হলো ইনিশিয়ালাইজেশন, আমরা ইনিশিয়ালাইজ করব একটা সার্টেন নাম্বার অফ পপুলেশন ইন্ডিভিজুয়াল। কিভাবে ইনিশিয়ালাইজ করে এটা আমরা অলরেডি আগের অ্যাসাইনমেন্টে দেখছি, যে আমাদের x1 x2 x3 x4 থাকবে। x1 কে তুমি হাত মনে করতে পারো, x2 কে পা মনে করতে পারো, x3 কে মাথা মনে করতে পারো। সুতরাং সবকিছু মিলায় x1 x2 x3 x4 x5 যতগুলা ভেরিয়েবল থাকবে সবগুলা ভেরিয়েবলকে একসাথে করে আমরা বলতেছি এটা একটা ইন্ডিভিজুয়াল, অথবা এটা একটা মানুষ, এটা একটা পাখি, এটা একটা ধরো বাঘ, অথবা এটা কিছু একটা। তো x1 x2 x3 সবগুলা মিলাইয়া হলো একটা ইন্ডিভিজুয়াল। তো আমাদের শুরুতে করতে হবে এরকম একটা সার্টেন নাম্বার অফ ইন্ডিভিজুয়ালকে আমাদেরকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। সেকেন্ড এসে ফিটনেস ইভালুয়েশন, এই যে তাদের হাতের কতটুকু পাওয়ার আছে, পায়ের কতটুকু পাওয়ার আছে, সবগুলোকে একসাথে করে আমরা দেখি যে ওই ইন্ডিভিজুয়ালের ওই একটা স্পেসিফিক, ধরো এটা প্রাণী, যেহেতু আমরা ইভালুয়েশনের অ্যালগরিদম বলবো সেটা প্রাণী হবে আর কি, হ্যাঁ প্রাণ থাকতে হবে, অথবা উদ্ভিদ যার জীবন আছে আর কি, এরকম কিছু একটা। তার টোটাল ফিটনেস কেমন সেটা আমরা বের করব। এটা হলো সেকেন্ড পর্যায়, ইনিশিয়ালাইজেশন, ফিটনেস ইভালুয়েশন, এই দুইটা আমরা জানি। তারপর আমরা সিলেকশনে যাব। সিলেকশন মানে বেসড অন ফিটনেস, যার ফিটনেস ভালো তাদেরকে সিলেক্ট করার সম্ভাবনা বেশি থাকবে, যাদের ফিটনেস খারাপ তাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে, কিন্তু তারপরেও তারা হতে পারে আর কি, এটা পুরাটাই প্রবাবিলিটি বেসড। 3 নম্বরে এসে আমরা বলতেছি সিলেকশন। এই সিলেকশনের মধ্যে ঢুকলে আবার বিভিন্ন জাতের টেকনিক আছে, সিলেকশনের জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে। তা আমরা আজকে যে টেকনিকটা দেখাবো তোমাদেরকে সেটার নাম হলো টুর্নামেন্ট সিলেকশন। লাইক ফুটবল খেলার মতো 32টা দেশ মিলে ফুটবল খেলবে, ওখান থেকে ধরো গ্রুপ রাউন্ড হবে, তারপরে রাউন্ড হবে, তারপরে কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে, এভাবে আমরা আস্তে আস্তে সিলেক্ট করবে, মানে কম্পিটিশন করে করে তারা সামনের দিকে যাবে। তো এই হলো সিলেকশনের একটা পদ্ধতি আমরা নেব, আর অনেক পদ্ধতি আছে, আমরা সব পদ্ধতি আলোচনা করব না। তারপরের স্টেপের নাম হলো গিয়ে ক্রসওভার। যখন আমরা সিলেকশন করব, সিলেকশনের সময় আমরা একটা প্যারেন্ট 1 প্যারেন্ট 2 দুইটা করে সিলেকশন করব। দুইটা করে সিলেকশন করার পরে আমরা এই ক্রসওভারের জন্য সার্টেন একটা রুল আমরা ফলো করব। বিভিন্ন ধরনের রুল আছে। বাইনারি কোডেড জেনেটিক অ্যালগরিদম হলো এক রকমের কোড, আবার যদি আমরা রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম ইউজ করি সেখানে আরেক রকমের কোড থাকবে।
এই দুই ধরনের বিভিন্ন ধরনের সিস্টেম আমরা ইউজ করে আমরা কি করব, ক্রসওভার করব। এই ক্রসওভার করার পরে দেখা যাবে মাঝে মধ্যে কি হয়, কিছু কিছু x1 x2 x3 ধরো হাত একটু লম্বা হয়ে গেল, পা একটু ছোট হইলো, এরকম কিছু কিছু প্রবলেম তৈরি হতে পারে। তো সিলেকশন ক্রসওভারের পরে কি হইতে পারে, আমাদের বাউন্ডারিটা চেক করতে হবে, whether x1 x2 x3 x4 all of our solutions are within the specified range or not, রেঞ্জের ভেতরে আছে কি নাই সেটা আমরা ঠিক করব, সেটা আমরা চেক করব, সেটার নাম আমরা কি বলতেছি, বাউন্ডারি চেক। কিন্তু বাউন্ডারি চেকটা আমাদের মেইন স্টেপ নাই, কিন্তু বাউন্ডারি চেকটাকে আমরা বলতেছি এটা ইয়ার একটা পার্ট, সিলেকশন ক্রসওভারের একটা পার্ট। ক্রসওভারের হওয়ার পরেই একটা ঘটনা ঘটতে পারে, বাইরে চলে যেতে পারে, ভেতরে চলে আসতে পারে, এরকম কিছু হতে পারে, এটা আমরা দেখবো এক্সাম্পলে। তারপরের স্টেপের নাম বলছি মিউটেশন। মিউটেশন মানে হলো বাউন্ডারি চেকও ঠিক আছে, ক্রসওভারও ঠিক আছে, সিলেকশনে ঠিক আছে, তারপরে ছোটখাটো একটা সিম্পল অপারেশনের মাধ্যমে আমরা কিছু কিছু ইন্ডিভিজুয়ালের কি করতে পারি, অনেক মানে ভালো করে দিতে পারি। যেমন এই ইন্ডিভিজুয়ালটার যার ফিটনেস 64, জাস্ট একটা বিট চেঞ্জ করার মাধ্যমে আমরা দেখলাম যে তার ফিটনেস 576 হয়ে গেছে, ধরো অলমোস্ট 10 টাইমস বেড়ে গেছে। আবার মিউটেশন যে সবসময় ভালো হবে ব্যাপারটা এরকম না, সেটা আমরা জানি। করোনা ভাইরাসের এখন পর্যন্ত ধরো থাউজেন্ডস অফ মিউটেশন ভেরিয়েন্ট আসছে, এর মধ্যে এক দুইটা ভেরিয়েন্ট অনেক শক্তিশালী হয়েছে, ম্যাক্সিমাম ভেরিয়েন্টই খারাপ হয়েছে, মিউটেশন করছে। এটা আমরা শুনি যে মিউটেশন হচ্ছে, মিউটেশন হচ্ছে। মিউটেশন হচ্ছে মানে তার ভেতরের ইন্টারনাল যে প্রপার্টিজ আছে, কিছু প্রপার্টিজ সে অটোমেটিক্যালি চেঞ্জ করে ফেলতে পারে, সেটাকে মিউটেশন বলি। তারপর আমরা আসবো মিউটেশনে। এই মিউটেশনের পরেই আমাদের আবার আমরা রিপিট করবো আর কি। মিউটেশনের পরে আমরা দেখবো যে আমাদের যে টার্মিনেশন ক্রাইটেরিয়া আমরা সেট করলাম, মানে নাম্বার অফ জেনারেশন, যে এতটা জেনারেশন পর্যন্ত যাবে, অথবা ফিটনেস ভ্যালু কোনো কারণে আর চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কি করবো, এটাকে চেক করবো যে এটা এখন বন্ধ করা যায় কিনা, তখন আমরা বন্ধ করে দেবো। আর যদি বন্ধ না হয় তাহলে আবার ইভ্যালুয়েশনে ঢুকবে, আবার সিলেকশন হবে, আবার ক্রসওভার হবে, আবার মিউটেশন হবে। যখন ইভ্যালুয়েশন ঢুকবে, সিলেকশনে ঢুকবে, সিলেকশন ক্রসওভার হবে, ক্রসওভারের পরে মানে এই স্টেপগুলো হওয়ার পরে আবার কি হবে, ইভ্যালুয়েশন করতে হবে প্রতিবার। এই হলো আমাদের জেনেটিক অ্যালগরিদম। এখন আমরা যদি কোডিং এর মধ্যে আসি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? পুরান জিনিস কিন্তু বলছি আর কি, জাস্ট রিপিট করছি। কারো কোনো প্রবলেম? না স্যার। স্যার একদম স্যার স্যার ইনিশিয়ালাইজেশন, হ্যাঁ স্যার ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন একটু একটু বলুন। ইনিশিয়ালাইজেশন হলো তোমরা যে এই যে জিনিসটা করলে না আগের দিনের অ্যাসাইনমেন্ট, এটার নাম হলো ইনিশিয়ালাইজেশন। মানে হলো ইন্ডিভিজুয়ালের যে ভ্যালুগুলো আছে, x1 এর আমরা একটা ভ্যালু দিলাম না, র্যান্ডমলি নিলাম, x2 এর একটা ভ্যালু র্যান্ডমলি নিলাম, x3 এর একটা, তুমি তো শুরুতে তো তোমার কাছে কোনো কেউ নাই আছে, ফিটনেস কেমনে বার করবা? ফিটনেস বার করার জন্য তো তোমাকে কি করতে হবে, x1 x2 x3 x4 এদের x1 x2 3 এদের বিভিন্ন ধরনের ভ্যালু সেট করতে হবে, তাই না? জি স্যার। ওই যে ভ্যালু সেট করলাম শুরুতে একটা, এটার নাম হলো ইনিশিয়ালাইজেশন। এরপরে কিন্তু আমরা নতুন করে ভ্যালু সেট করব না, যাদেরকে শুরুতে ইনিশিয়ালাইজ করে দিছি এর মধ্যেই নড়াচড়া করব। ক্রসওভার মিউটেশনে কি করি আমরা, নতুন করে কিন্তু আবার জেনারেশন করি না, আর নতুন করে জেনারেশন হবে না। প্রথম জেনারেশনে আমরা একটা সার্টেন নাম্বার অফ, আমরা এখানে ফর এক্সাম্পল যে 50টা ইন্ডিভিজুয়াল, 50টা 50 সেটস অফ x1 x2 x3 x4 আমরা জেনারেট করছি। এই 50 সেটস কে আমরা বলতেছি কি 50 ইন্ডিভিজুয়াল, বুঝতে পারছো? এটাকে ইনিশিয়ালাইজেশন বলতেছি আমরা। থ্যাংক ইউ স্যার। আর কোনো question আছে? আচ্ছা, না থাকলে আমরা এই পর্যন্ত দেখাইছিলাম আপনাদেরকে গত ক্লাসে যে আমাদের একটা ফাংশন আছে, আমরা f4 ফাংশনটাকে সিলেক্ট করছি। এই ফাংশনটাকে প্লট করলে কি রকম হয় সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করতেছি, how it look like. এটা হলো আমাদের একটা ফাংশন f4, এটা দেখতে এরকম। যদি f3 ফাংশনটা নেই, it will be looking like more complicated. এটা হলো আমাদের f3 ফাংশন। এখানে মিনিমাইজেশনও হইতে পারে, ম্যাক্সিমাইজেশনও হইতে পারে, অনেক মিনিমাম পয়েন্ট আছে, অনেক ম্যাক্সিমাম পয়েন্ট আছে। সুতরাং এটাকে সলভ করা
ট্রেডিশনাল ওয়েতে ইটস নট দ্যাট ইজি। ইভেন যদি তুমি ডেরিভেটিভ করে করো, কতগুলা ডেরিভেটিভ পাবা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, ধরো 50টা। তো এই 50টা x1 x2 x3 ওখান থেকে হিসাব করে বের করে ইটস নট ইজি। ইভেন ডেরিভেটিভ করে যদিও করা যায়, তারপরেও এটা হবে খুবই কমপ্লিকেটেড এবং খুবই হেক্টিক, এবং তোমার যদি 50 বার ধরে একই জিনিস লিখতে থাকো, তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। সেই জন্য আমরা মেশিনের উপর ডিপেন্ড করব। এটা হলো আমাদের ফাংশন x f3। তারপরে আমরা এখানে এসে বলতেছি, দেখো এই জায়গাতে এখানে আমরা একটা অ্যালগরিদমের নাম বললাম রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম। শেষের দিকে আমরা যাচ্ছি না, রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম। এখানে আমরা পিএসও লিখলে অন্য ফাংশন রান করবে, সিস্টেমেটিক লিখলে আরেকটা জিনিস রান করবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে দেখানোর পরে আমার ধারণা কোডিং শেষ হবে আর কি। কোডিং নিয়ে আরেকটা ক্লাস নিলেই হবে, যদি তোমরা পারফর্ম করতে পারো আর কি ঠিক মতো। এখন এখানে আমরা বলতেছি যে প্যারামিটার, প্রথমে আমাদের কি করতে হবে, প্যারামিটার সিলেক্ট করতে হবে যে কি কি জিনিস আমরা করব। এই ফাংশনের মধ্যে যদি আমরা চলে যাই, প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে দেখো আমরা বলতেছি নাম্বার অফ পপুলেশন কয়টা, 80টা। 80 পপুলেশন নেব, কয়টা, 80টা পপুলেশন নেব। আর নাম্বার অফ জেনারেশন বলতেছি 300। শুরুতে আমরা 300তেও যাব না, 80তেও যাব না, ধরো 8টা নিলাম আর এখানে 3টা নিলাম। 8টা x1 x2 x3 x4, এখানে তো 30 ডাইমেনশনাল হলে 30টা x1 থেকে x30 পর্যন্ত থাকবে, এরকম 8টা সেট নেব। এটাকে আমরা বলতেছি নাম্বার অফ পপুলেশন। আর যখন আমরা পার্টিকেল সোয়ার্মে যাব, সেটাকে পপুলেশন না বলে সোয়ার্ম বলবো, একই জিনিস। পপুলেশন যে কথা, সোয়ার্ম একই কথা, একজন আরেকজনের অ্যানালোগাস। সিমিলারলি যখন আমরা যাব জেনেটিক অ্যালগরিদমে, আমরা বলবো জেনারেশন, কিন্তু পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশনে বলবো আইটারেশন। দে আর অ্যানালোগাস টু ইচ আদার। এখন দেখো আমরা এখানে এসে কি বলতেছি, এখানে এসে বলতেছি জেনেটিক অ্যালগরিদমের যে প্যারামিটার হবে, ওই প্যারামিটারের পপুলেশন সাইজ কত, n। হোয়াট ইজ n? 8। তারপর আমরা বলছি জেনেটিক প্যারামিটারস, জেনারেশন ম্যাক্সিমাম জেনারেশন কয়টা হবে, ig, মানে 3। প্যারামিটার, ম্যাক্সিমাম প্যারামিটার, এই যে আপার বাউন্ড ইউবি আমরা ওই যে যখন ফাংশনগুলো পড়তেছিলাম তখনই পড়ে নিয়ে আসছিলাম। এই যে এখানে দেখো, যখন আমরা ফাংশনটা রিড করতেছিলাম, এই যে এখানে ফাংশন যখন রিড করতেছি, তখন লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, ডাইমেনশন আর অবজেক্টিভ, এই 4টা জিনিস আমরা নিয়ে আসছিলাম, মনে আছে? এই যে দেখো এখানে আছে, এই অ্যাসাইনমেন্টের ভেতরেই যে এই ফাংশনগুলো আমরা দেখাচ্ছিলাম। অ্যাসাইনমেন্টের এর হলো অ্যাসাইনমেন্টের ফাংশন। প্রত্যেকটা ফাংশনের মধ্যে লোয়ার বাউন্ড আছে, আপার বাউন্ড আছে, এবং ফাংশনের একটা নাম আছে, এবং ফাংশনের একটা ডেফিনেশন আছে। তো এই জিনিসগুলোর পরে আমরা এখান থেকে আসলাম হইলো প্যারামিটারস এর মধ্যে ছিলাম, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, ডাইমেনশন, প্যারামিটার। তারপরে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলছিলাম, যে কি বলছিলাম, এই ক্রসওভারের একটা প্রবাবিলিটি আছে, যে কতগুলো প্যারেন্টস এর মধ্যে ক্রসওভার হবে। পরের জেনারেশনে যাওয়ার জন্য মাঝে মধ্যে দেখা যায় যে ক্রসওভার ছাড়াও তারা চলে যেতে পারে, মাঝে মধ্যে ক্রসওভারের থ্রুতে যাবে। সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চাই ক্রসওভার হোক। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমাদের এই পুরা জিনিসটাই, মানে পুরা মেটা হিউরিস্টিক সিস্টেমটাই দাঁড়ায় আছে হলো প্রবাবিলিটির উপরে, সুতরাং আমরা প্রবাবিলিটি রাখছি 90% ক্ষেত্রেই ক্রসওভার হবে নতুন জেনারেশন হওয়ার জন্য। কিছু ক্ষেত্রে ক্রসওভার ছাড়াই কিছু কিছু প্লেয়ার আছে, ধরো 40 বছর 45 বছর পর্যন্ত খেলে, আবার কিছু প্লেয়ার আছে ধরো 25 বছর পরে রিটায়ারমেন্টে চলে যায়, পারে না খেলতে। তো সেই ক্ষেত্রে তো যাদের স্ট্যামিনা ভালো, যারা ভালো খেলে, তাদের 45 পর্যন্ত যেতেই পারে, তাদের ক্রসওভারের দরকার নাই। ঠিক আছে, তো ওদেরকে আমরা কিছু ক্ষেত্রে ক্রসওভার করাবো, কিছু ক্ষেত্রে করাবো না। সেম মিউটেশনের একটা প্রবাবিলিটি আছে। মিউটেশন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে করব না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরে নিই ন্যাচারালি ইটস ওকে। কিছু কিছু ক্ষেত্রে, সার্টেন ক্ষেত্রে, আমাদের 20% ক্ষেত্রে আমরা ধরে নেব যে এদেরকে কিছু মিউটেশন করার দরকার হইতে পারে। ইভেন এই প্রবাবিলিটিটা খুবই ছোট থাকে, আমরা ফর এক্সাম্পল এখানে 10% দিলাম। জেনেটিক প্যারামিটারস, এলিটিজম, দুইজনকে, টোটাল যে ইন্ডিভিজুয়ালের সেট থাকবে আমাদের, তাদের দুইজনকে আমরা ডাইরেক্ট কোনো হিসাব নিকাশ ছাড়াই, টপ দুইজনকে এলিট বলতে এখানে আর কোনো সিলেকশন মানে নাই, মানে প্রবাবিলিটি নাই, এখানে ডাইরেক্ট প্রথম যে দুইজন, 100 জন যদি আমাদের যে 10 জন জেনারেশন, তার মধ্যে প্রথম দুইজনকে, 1 নাম্বার এবং 2 নাম্বারকে ডাইরেক্ট আমরা পাঠিয়ে দেব।
এই হলো আমাদের জেনেটিক অ্যালগরিদমের প্যারামিটার। সিমিলারলি এগুলো হলো পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশনের প্যারামিটার। এটা যখন তোমরা ওটা করবে এটা এমনি বুঝে যাবা, জাস্ট এটা বুঝলে হবে। স্যার এখন আমরা ডট, হ্যাঁ একটা প্রশ্ন স্যার, এখানে জিএ প্যারামিটার ডট পপ সাইজ হ্যাঁ মানে এটা ডট দিয়ে স্যার এটা কি বোঝাইছে স্যার, এটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, এটা দিয়ে বুঝাইছি হইলো, তুমি দেখো এখানে আমরা এই যে এল্ক প্যারামস এই একটা জিনিস লিখলাম না, এটার মধ্যে আমরা সবাইকে ঢুকাই দিচ্ছি। মানে হইলো একটা ভেরিয়েবলের ভেতরে অনেকগুলো ভেরিয়েবল ঢুকাই দিছি। এই ডট দেওয়ার মানে হইলো এটার ভেতরে অনেকগুলো ঢুকে যাবে, সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। ধরো এই এই জিনিসটা আমরা এই পর্যন্ত আসলাম, আমরা রিয়েল কোডে না ঢুকি, এল্ক প্যারামসে আসি। এটাকে যদি আমরা রান করি তখন কি দেখা যায় দেখো, এই যে এল্ক প্যারামস, তুমি যদি এল্ক প্যারামটা দেখো, এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে, দেখছো? জি দেখা স্যার। যাচ্ছে এর মধ্যে আমাদের পপুলেশন সাইজ আছে, জেনারেশন ম্যাক্স আছে। আদারওয়াইজ তোমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আনতে হইতো এটার মতো। প্রথম যে ফাংশনটা, এই প্রথম ফাংশনে আমরা এলবি আলাদা আনছি, ইউবি আলাদা আনছি, ডিম আলাদা আনছি, এফ অবজেক্টিভ আলাদা আনছি, সবাইকে আলাদা আলাদা রাখছি না? আলাদা আলাদা করে করতে পারি, একটা প্যারামিটার ডিজাইন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে সবাইকে ঢুকায় নিয়ে আসতে পারি। তো এটা একটু ইজি হয় আর কি, বুঝছো কিনা? যদি তোমার এরকম 100টা ভেরিয়েবল থাকে তাহলে তো 100টা এরকম কমা দিয়ে 100টা লিখতে গেলে পেচপুচ লাগবে আর কি। তো এই জন্য আমরা একটা প্যারামিটারের মধ্যে নিয়ে আসি, আর সেই জন্যই আমরা এখানে জিএ প্যারামিটারস ডট পপ সাইজ ইকুয়াল টু এন মানে ডিফাইন করলাম আর কি, নাম্বারগুলো ডিফাইন করলাম। স্যার জিএ প্যারামিটার সেটা মানে আগে থেকে ডিফাইন করা? না না, জিএ প্যারামিটারস তো আগে থেকে ডিফাইন করে না, আমরা এখানে ডিফাইন করতেছি, আগে কোথাও ছিল না এটা। জিএ প্যারামিটার সেটা কি একটা ফাংশন স্যার? হ্যাঁ, এটা একটা ফাংশন না, এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের প্রথম এলিমেন্ট জিএ প্যারামিটারস হলো একটা ভেরিয়েবল যার প্রথম এলিমেন্ট হলো কি, পপ সাইজ। এই জিএ প্যারামিটারস কে পরে আবার আমরা এল্ক প্যারামস এর মধ্যে ঢুকাইছি। তুমি জিএ প্যারামিটারস লিখলে হইতো, আমরা এল্ক প্যারামস কেন ঢুকাইছি, কারণ আমরা নেক্সট টাইম আবার পিএসও চালাবো। তো পিএসও চালাইলে এখানে তো আর জিএ প্যারামস লিখলে হবে না, তাই না? এখানে তুমি জিএ প্যারামস দিয়েও নিয়ে যেতে পারো, সমস্যা নাই, একই কথা, কারণ এখানে একটা জিনিসই চলতেছে। কিন্তু তুমি পিএসও দিলা, আবার ধরো গ্রেউল অপটিমাইজেশন দিলা, তারপরে ধরো আর্টিফিশিয়াল বি কলোনে দিলা, অনেকগুলা দিলা। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেককে একটা জেনারেল নাম দিতেছি, এল্ক প্যারামিটারস, জিএ প্যারামিটারস, এল্ক প্যারামস, পিএসও প্যারামিটারস। আর যদি 10টা 20টা এখানে দাও, এড করো, প্রত্যেকটাই তুমি একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে, এল্ক প্যারামস এর মধ্যে ডিক্লেয়ার করে এখান দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। এটা তেমন কিছু না আর কি। মানে দুটো সেম, এটা বোঝাচ্ছি। তোমার কথা বুঝতে পারছি না। আর এলস প্যারামস ইকুয়ালস টু জিএফ প্যারামিটার, মানে দুটোই কি সব সেম, এটা ডিফাইন করে দেওয়া হয়েছে। তোমার কথা শুনি না, নয়েজ আসতেছে আর কি। এটা মানে তোমার কথা না বুঝলে আমি বলি, এই জিএ প্যারামিটারস এর ভেতরে যতগুলো আমরা ঢুকাইছি, সবগুলোকে আমরা এল্ক প্যারামিটারস এ ঢুকাইছি। এগুলো তো খুবই প্রাইমারি স্টেজের কথাবার্তা, তোমরা তো মনে হয় কোনো মানে কিছু পড়ো নাই আর কি, আমার যেটা মনে হচ্ছে। এই যে এটা এটা ইকুয়াল টু এটা, এটা তো ধরো ম্যাথলিবের 1 নাম্বার টিউটোরিয়াল দেখলেই তো বোঝা যায় যে এটার মানে হলো যে এটা। খুবই সিলি কোশ্চেন। এর ভেতরে এটা ইকুয়াল টু এটার মানে কি, এই প্যারামিটারের মধ্যে যা আছে সব এর মধ্যে ঢুকে যাবে, এটা ছাড়া তো আর কিছু না এখানে। জি স্যার, বুঝতে পারছি। আর এটা তো আমি বুঝাইলাম যে ডট দিলাম কেন, ডট দিলাম হলো অনেকগুলা জিনিসকে একসাথে ঢোকানোর জন্য। টিউটোরিয়াল দেখবা, বুঝছো, খালি ক্লাসে অ্যাটেন্ড করলে গ্রেড পেয়ে যাবে না। গ্রেড পাওয়ার জন্য তোমার আমরা তো একটু পরেই, কয়েকদিন পরেই, মানে নেক্সট ক্লাসের পরেই তোমাদেরকে ইয়ে দেব। ধরো তোমাদের নিজেদের প্রোগ্রাম করতে হবে, নিজেদের কোড ডেভেলপ করতে হবে, তারপরে এটা ইমপ্লিমেন্ট করতে হবে ওখানে। সুতরাং তুমি যদি এই জিনিসগুলো, এখনকার জিনিসগুলো তোমার যদি ক্লিয়ার না থাকে, পুরোপুরি ক্লিয়ার না থাকে, তখন কিন্তু তুমি আর কোডিং করতে পারবে না, কিছুই বুঝবা না। আর আমি কিন্তু এই জিনিস আবার রিপিট করব না, বুঝছো কি না? আর এটা রিপিট করা ছাড়াই কিন্তু আমরা তোমাদেরকে বলে দিতে পারতাম এই কোড এই সেই তোমরা করে ফেলো, যেটা অনেকেই করে আর কি। হ্যাঁ, তো ওটা করতে গেলে তো, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম হয়। সেটা করতে গেলে তোমাদের ধরো অনেক কষ্ট হইতো আর কি। সেই কষ্টের কথা চিন্তা করে আমরা ধরো একটা না অনেকগুলা ক্লাস নিতেছি।
সুতরাং এই ক্লাসগুলোকে বার্ডেন মনে করবে না, এগুলোকে ধরো তোমার মনে করবা যে তোমার জন্য কি বলা যায়, নিয়ামত আকারে আসছে। এনিওয়ে, তারপরে আমরা এখান থেকে প্যারামিটার গুলা নিলাম। জিএ প্যারামস, এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম আমাদেরকে কি দিচ্ছে? দেখো, এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম আমাদেরকে দিচ্ছে যে আমরা একটা অ্যালগরিদম ইউজ করব যার নাম রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম। এলক প্যারামস, এটা একটা স্ট্রাকচার ভেরিয়েবল, এটাকে স্ট্রাকচার ভেরিয়েবল বলে, যার মধ্যে আরো অনেকগুলো ভেরিয়েবল আছে। আর ডাইমেনশন কত, ফাংশন অবজেক্টিভ কত, কি এগুলো আছে। এগুলো আবার আমাদের পরে আর কাজে লাগবে না, আমাদের শুধু কাজে লাগবে এই জিনিসটা, এলক প্যারামস। হ্যাঁ, এটাই আমাদের কাজে লাগবে। এলক প্যারামস এর মধ্যে আমরা সব ঢুকাই ফেলছি, সুতরাং এর মধ্যে ফাংশনটাকেও ঢুকাইছি। এই যে f3 আছে, হ্যাঁ, ফাংশনটাও আছে। সুতরাং এই একটা জিনিসই আমাদের প্রবলেমটাকে ডিফাইন করে ফেলছে। আমরা যে প্রবলেমটাকে নিয়ে ডিল করব, এই পুরো প্রবলেমটাকে আমরা একটা ভেরিয়েবলের উপরে ঢুকাই দিয়ে এটাকে ডিফাইন করে ফেলছি। এটাকে আমরা বলতেছি একটা স্ট্রাকচার ভেরিয়েবল। ক্লিয়ার সবার কাছে? এই স্ট্রাকচার ভেরিয়েবলে আমাদের একটা ক্রসওভার প্রবাবিলিটি আছে, মিউটেশন প্রবাবিলিটি আছে, এলিটিজম আছে, ডাইমেনশন আছে, ফাংশন আছে, মিনিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে, উই হ্যাভ এভরিথিং। কে কোশ্চেন করতে চাচ্ছিল বলো? স্যার আমরা স্যার এই অ্যালগরিদমটা কেন ইউজ করছি স্যার? স্যার এটা বৈশিষ্ট্য আমরা কি এই, স্যার? হ্যাঁ, RC কোন অ্যালগরিদমটা? স্যার RCGA। আচ্ছা, রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম। আরসিজিএ হলো জেনেটিক অ্যালগরিদমের দুইটা ভার্সন আছে, একটার নাম হলো রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম, একটা আছে বাইনারি কোডেড জেনেটিক অ্যালগরিদম। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, আমরা রিয়েল কোডেড ইউজ করছি কারণ বাইনারি কোডেডে সবগুলোকে বাইনারি নাম্বারে নিয়ে যেতে হবে। তো বাইনারি নাম্বারে নিয়ে গেলে ওগুলো ডিল করা, ধরো তোমার নাম্বার হলো 100, 100 বাইনারি তো অনেকগুলো নাম্বার। তো x1 এ যদি 100টা থাকে, x2 তেও 100টা ডিজিট থাকে, x3 তেও 100টা বিট থাকে, তাহলে এটাকে কন্ট্রোল করা একটু কমপ্লিকেটেড আর কি। সেই জন্য আমরা রিয়েল কোডেড, যেহেতু আমাদের নাম্বারগুলো রিয়েল, আবার তোমাকে রিয়েল থেকে বাইনারিতে যাইতে হবে, বাইনারি থেকে রিয়েলে আসতে হবে, এরপরে আবার দশমিক আছে। ধরো আমাদের x1 x2 x3 এর মধ্যে তো দশমিক আছে, তাই না? 3.5, 5.3, এই যে 5.12 -5.12। সুতরাং এদেরকে আবার বাইনারি করলে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। একবার কনভার্সন করতে হবে, আরেকবার ফেরত আনতে হবে, আরেকবার কনভার্সন করতে হবে, আরেকবার ফেরত আনতে হবে। তো সব মিলে প্রসেসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। সেজন্য আমরা বাইনারি কোডেডের বিপরীতে রিয়েল কোডেড ইউজ করতেছি। যদি আমরা শুধু ইন্টিজার নাম্বার নিয়ে প্লে করতাম, সেই ক্ষেত্রে বাইনারি কোডেড আমাদের জন্য মোটামুটি তুলনামূলকভাবে ইজিয়ার হইতো। যেহেতু আমরা ফ্লোটিং নাম্বার নিয়ে ডিল করতেছি, সেই ক্ষেত্রে রিয়েল কোডেডটা ভালো। এটা হলো একটা অ্যান্সার তোমার কোশ্চেনের। সেকেন্ড অ্যান্সারটা হলো ওয়াই জেনেটিক অ্যালগরিদম। জেনেটিক অ্যালগরিদম হলো মাদার অফ অল ইভালুয়েশনারি অ্যালগরিদম। যত ইভালুয়েশনারি অ্যালগরিদম আছে পৃথিবীতে, ধরো মোর দেন 200 আই গেস। আমার কাছে একটা লিস্ট আছে, আমি আমার বইয়ের জন্য লিখছি, প্রায় 100-র বেশি লিস্ট আমিই করছি। আমি তো সব জানি না, তো 200-র বেশি হবে। তো এই 200-র বেশি যত অ্যালগরিদম ডেভেলপ হয়েছে সবকিছু বেসড অন জেনেটিক অ্যালগরিদম। আর তুমি যদি দেখো জেনেটিক অ্যালগরিদম যে অরিজিনাল পেপারটা ছিল, সেটা কতবার মানুষজন সাইট করছে, মানে কত হাজার পিপল দে ইউজ দিস জেনেটিক অ্যালগরিদম টু ডেভেলপ দেয়ার প্রবলেম অর হোয়াটএভার। তো তুমি দেখবে যে লক্ষ লক্ষ মানুষ জিনিসটাকে ইউজ করছে। সুতরাং এটাকে আমরা দুইটা বলতে পারি, একটা হলো জেনেটিক অ্যালগরিদম, দিস ইজ দ্য মাদার অফ অল evaluationary techniques or all meta heuristic techniques or algorithms. নাম্বার 2, এটা হলো সবথেকে পপুলার এবং সবথেকে বেশি ইউজ হয়েছে, এই জন্য আমরা জেনেটিক অ্যালগরিদম নিছি। 2 নম্বর উত্তর হলো হোয়াই রিয়েল কোডেড, সেটাও আমি বলছি। আর কোনো কোশ্চেন আছে? এনিথিং এলস? না স্যার। আচ্ছা, আর জেনেটিক অ্যালগরিদম শিখা ছাড়া ইভালুয়েশনারি অ্যালগরিদমের অস্তিত্ব নাই আর কি। এটা লাগবে, এটা তোমাকে বুঝতে হবে আর কি। হ্যাঁ, ইভেন পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন আরেক ট্রেন্ড হইলেও কি হবে, এখান থেকেই আসছে। আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের ইয়েতে চলে আসি। এটুক পর্যন্ত তো সবকিছু ক্লিয়ার থাকার কথা। এখন পর্যন্ত আমরা কিছু করি নাই।
এমন আমরা কিছুই করি নাই, উই ডিড নাথিং, জাস্ট উই হ্যাভ ডিফাইন্ড দ্য প্রবলেম। প্রবলেমের পপুলেশন কত হবে, পপুলেশন সাইজ কত হবে, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, ডাইমেনশন কত, ফাংশন কি, ক্রসওভার প্রবাবিলিটি কত, এই জিনিসগুলো প্রবলেমটাকে ডিফাইন করলাম। এই এখানে এসে আমাদের এটা শুরু, রিয়েল কোডেড অ্যালগরিদম এই লাইনের মধ্যে। এই অ্যালগরিদমে যদি আমরা আসি, ধরো অ্যালগরিদমে আসলাম, অ্যালগরিদমের মধ্যে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখনই। হ্যাঁ, এই হলো অ্যালগরিদম। অ্যালগরিদমের শুরুতে এসে আমাদের এই যে জিএ প্যারামিটারস, জিএ প্যারামিটারসটা দেখো, এখানে আমরা কিন্তু জিএ প্যারামিটারস দিচ্ছি না, এখানে পাঠাচ্ছি হলো এলক প্যারামস। এখানে কি দিচ্ছি? এলক প্যারামস। আর এখানে এসে লিখছি জিএ প্যারামস। সো এখানে যেটা লিখবা এটার মানে হলো জিএ প্যারামিটারস ইকুয়াল টু এলক প্যারামিটারস, মানে হলো এটার মধ্যে এই এলক প্যারামসের মধ্যে যা ছিল পুরো জিনিসটা আমাদের এসে এখানে এসে জিএ প্যারামসের মধ্যে ঢুকে গেছে। এখানে যদি তুমি এ লেখো এর মধ্যে ঢুকে যাবে, এখানে যদি বি লেখো বি এর মধ্যে ঢুকে যাবে, হোয়াটএভার। আর আমরা জানি নাম্বার অফ পপুলেশন, এতগুলা কেন করতেছে এই জিনিসগুলা কিন্তু এখানে এসে তুমি ডিফাইন করলেও হইতো। এগুলা করতেছে আমাদের প্রোগ্রামটাকে এফিশিয়েন্ট করার জন্য। তুমি নাম্বার অফ পপুলেশন কিন্তু এখানে এসে লিখলেও হইতো, ম্যাক্সিমাম জেনারেশন এখানে এসে লিখলেও নাম্বারগুলা দিলেও হইতো। আমরা যেহেতু সব অটোমেটিক করতে যাচ্ছি, সিমলেস, এটাকে বলে সিমলেস, মানে জোড়াতালি ছাড়া আর কি, এই জন্য আমরা জিনিসগুলোকে আবার করে নিচ্ছি। এক জায়গায় চেঞ্জ করলেই যাতে আমাদের হয়, বাকিগুলো নিয়ে আমাদের টেনশন করতে হবে না। এলিট টেলিট যা যা ছিল সব আমরা এখানে আবার নতুন করে নতুন ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিছি। বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে আমাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ডকে একটু নতুন করে ডাইমেনশন দিয়ে, যেহেতু আমাদের ডাইমেনশন আছে এখানে 30টা আর আপার বাউন্ডে একটা নিয়েছিলাম, সুতরাং এই জিনিসের মাধ্যমে আমরা আপার বাউন্ডকে মানে 30টা 1 2 3 x1 x2 x3 30 এর জন্য করে নিছি আর কি। হ্যাঁ, এটা লোয়ার বাউন্ডও 30 এর জন্য করে নিছি, এখানে শুধু একটা দেয়া ছিল। তারপরে দেখো ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনে এসে আমরা কি বলতেছি, এই হলো আমাদের ইনিশিয়ালাইজেশন। এই ইনিশিয়ালাইজেশনে ধরো এর মধ্যে যদি তুমি ঢুকো, এই জিনিসটা তুমি জানো ইনিশিয়ালাইজেশন, এই যে এটা আমি দেখাইছিলাম মনে আছে, ইনিশিয়ালাইজেশন নাম্বার অফ পপুলেশন, নাম্বার অফ ডাইমেনশন। আমাদের এই যে প্রথম ইয়ের মধ্যে ছিল, অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল, কোথায় সেই অ্যাসাইনমেন্ট, দাঁড়াও একটু দেখি। জি স্যার, এক্স এর ভ্যালু বের করছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটাই, জাস্ট এই জিনিসটাই। অথবা এখানে আরেকটা ছিল, এই যে এটাকে আমি ফর লুপ দিয়ে দিছিলাম, নাম্বার অফ সলিউশন আর ডাইমেনশন, মনে আছে? জাস্ট এটাই আমরা এখানে এসে ইনিশিয়ালাইজেশন বলতেছি। ইনিশিয়ালাইজেশনে কিন্তু তেমন কিছুই নাই, জাস্ট এই দুইটা লুপ, নাম্বার অফ পপুলেশন মানে কয়টা ইন্ডিভিজুয়াল আছে, অথবা নাম্বার অফ সলিউশন, যেটাকে আমরা সলিউশন বলতেছিলাম আগে, সেটাই আমাদের এখানে এসে পপুলেশন হয়ে গেছে। বুঝতে পারছো? সেটাই পার্টিকেল সোয়ার্মে গিয়ে হয়ে যাবে সোয়ার্ম আর ডাইমেনশন। তাইলে আমরা পপুলেশনটাকে এখানে ডিফাইন করলাম ইনিশিয়ালাইজেশন ফাংশন দিয়ে। এখন দেখি আমাদের এখানে কি আসতেছে। ধরো এই জায়গাতে আমরা যদি আসি, এখানে আমরা জিনিসটাকে একটু বন্ধ করলাম, বন্ধ করে ওকে এটাকে রান করি, দেখি কি বলে। এই যে দেখো এখানে সেটা অফ হয়েছে, অফের মধ্যে পপুলেশন একটা জিনিস আসছে। হোয়াট ইজ পপুলেশন? দেখো 10/30, 10/30 একটা কি ম্যাট্রিক্স, এটা হলো আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ান। এইটা এগুলো তো তোমরা ক্লিয়ার এখন, তাই না? আগের অ্যাসাইনমেন্টটা যেহেতু করছো, 30 ডাইমেনশন আছে, 30টা আছে, এবং আমরা 10টা চাইছি, 10টা আসছে। আমরা সংখ্যা চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এটা পপুলেশন। এখন এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন যখন হয়ে যাবে তখন আমরা কি করব, ফিটনেস ইভালুয়েশন করব। এই যে ফিটনেস ইভালুয়েশন করতেছি। ফিটনেস ইভালুয়েশনের জন্য পপুলেশনের প্রত্যেকটাকে একটা একটা করে আমরা পাঠাচ্ছি কোথায়, অবজেক্টিভ ফাংশনের মধ্যে। হোয়াট ইজ অবজেক্টিভ ফাংশন, এটা আমরা আগে ঠিক করে নিয়ে আসছি, F3, এবং F3 এর কি ডেফিনেশন সেটাও আমরা ঠিক করে নিয়ে আসছি। হ্যাঁ, F3 এর ডেফিনেশন আমরা আগে থেকে নিয়ে আসছি। সো
এই F3 এর মধ্যে গিয়া সেটাকে সে ফিটনেস ইভালুয়েট করবে। এটুক পর্যন্ত আমাদের আগের মতোই আছে, আগে যা করছি সেটাই আছে। তারপরে আমরা এখানে মিনিমাম ফিটনেসের মিনিমাম ভ্যালু স্যার নিচ্ছি, তার ইনডেক্স দিচ্ছি। হ্যাঁ জিরোস বলো। জিরোস দিয়ে স্যার জিরোস দিয়ে। জিরোস দিয়ে কি হয় সেটা তুমি নিজে চেক করবা। হ্যাঁ, আচ্ছা স্যার। জিরোস দিয়ে কি হয়, ওয়ান্স দিয়ে কি হয়, যে এখানে ওয়ান্স লিখছে, হ্যাঁ ওয়ান্স দিয়ে কি হয়, জিরোস দিয়ে কি হয় সেটা তুমি চেক করবা নিজেরা। তো এখানে তোমার কোশ্চেন করার জন্য ধন্যবাদ। কোশ্চেনের জন্য আমি বলতেছি না যে পড়ো নাই, কোশ্চেন ঠিক আছে, বাট এগুলো চেক করে নেবা। ইজি ইজি থিংস, খুবই খুবই মানে কি বলা যায়, ছোটখাটো বিষয় আর কি, কিন্তু এগুলো লাগবে, দরকার আছে। এটা না লিখলে ওই যে নিচে একটা ধরো এটাতে একটা দাগ দাগ আসবে আর কি। হ্যাঁ, আর এটা দিলে এটা নিচে দাগ আসবে না, এটা না দিলেও চলবে। এটা দিয়ে আমরা এটা ডাইমেনশন ঠিক করে নিছি আর কি, কত ডাইমেনশনের হবে ফিটনেসটা। তারপরে দেখো এখানে যে জিনিসটা আমরা বলতেছি, সর্টিং দ্য বেস্ট সলিউশন এন্ড দ্য ভ্যালুস। ইনিশিয়ালি আমরা যে বেস্ট ভ্যালুটা পাইলাম সেটাকে আমরা সর্ট করতেছি, এবং বেস্ট সলিউশন নামে একটা পপুলেশনকে আমরা নিয়ে যাচ্ছি। এটুক পর্যন্ত তোমরা আগেই করছো, নতুন কিছু নাই। ঠিক আছে, তো নতুন কিছু নাই। এখানে এসে আমরা এই জায়গাতে অফ করে আবার একটু রান করে দেখি কি হয়। তাইলে এখন আমরা এখানে জেনারেশন 1 আমাদের হয়েছে, হোয়ার দ্য ফিটনেস ভ্যালুজ ইজ 459 সামথিং, এটা পাইছে 459, মনে রেখো 460। প্রথম আমাদের ইয়েটা হয়ে গেছে, প্রথম জেনারেশন হয়েছে। এখন আমরা দ্বিতীয় জেনারেশনে আসব। দ্বিতীয় জেনারেশনে এসে আমরা কি করতেছি, বলছিলাম যে এলিট। এলিট মানে হইলো নাম্বার অফ এলিট। আমাদের নাম্বার অফ এলিট কত? 2। এটার উপরে কার্সর রাখলে দেখাচ্ছে 2, মানে 2 জনকে আমরা ডাইরেক্ট পরের জেনারেশনে পাঠিয়ে দেব। কি করব? ডাইরেক্ট পাঠিয়ে দেব। এটাকে আমরা বলি এলিটিজম, এলিট পপুলেশন সিলেকশন, প্রথম পার্ট। তারপরে আমরা কি করতেছি দেখো, নাম্বার অফ নিউ পপুলেশন। তাহলে এলিট 2 জনকে আমরা অলরেডি দিয়ে দিছি। আর আমাদের টোটাল পপুলেশন মানে ইন্ডিভিজুয়াল কয়টা ছিল? 10টা, মনে আছে? নাম্বার অফ পপুলেশন ছিল আমাদের, পপুলেশন সাইজ ছিল 10। 10 স্যার। জি স্যার। হ্যাঁ, 10 এর থেকে আমরা 2 অলরেডি নিয়ে নিছি, আর বাকি কয়টা থাকবে? 8টা। সুতরাং আমরা 8টা সিলেক্ট করব, 2টা অলরেডি সিলেক্ট করে ফেলছি। পরের জেনারেশনের জন্য আমাদের সিলেক্ট করতে হবে টোটাল 100টা। আমরা কিন্তু টোটাল যে না 10টা, প্রথমে যেই নাম্বার নিয়ে শুরু করব ওই নাম্বার চেঞ্জ করব না, একই নাম্বার থাকবে। একই নাম্বার কেন থাকবে? যাদের অবস্থা খারাপ তারা বাদ চলে যাবে। ফর এক্সাম্পল, তুমি যদি লা লিগের কথা চিন্তা করো অথবা প্রিমিয়ার লিগের কথা চিন্তা করো, ওর একটা সার্টেন নাম্বার অফ 20টা 20টা টিম নিয়ে খেলা শুরু করে প্রতি বছর। এর মধ্যে কি হয়? 4টা, শেষের 4টা বাদ পড়ে যায় সব সময়। প্রথম 4টা আবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যায়, আর শেষের 4টা সব সময় বাদ পড়ে। নতুন করে সেকেন্ড ক্লাস থেকে 4টা এসে এড হয়, এভাবে চলে আর। তো আমরা টোটাল সংখ্যা যে 10 এখানে আমরা নিছি, 10কে আমরা চেঞ্জ করব না। হ্যাঁ, 10কে 10ই রাখবো। তো এই জন্য আমাদের নতুন আরো 8টা সিলেক্ট করতে হবে। পপুলেশন নিউ ইকুয়াল টু জিরোস, এই যে জিরোস ওয়ানস এগুলো বারবার আসবে আর কি। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবা। পপুলেশন নিউ ইকুয়াল টু জিরোস, নাম্বার অফ পপুলেশন নিউ, কমা ডাইমেনশন। হ্যাঁ, এখন দেখো এটা এই পর্যন্ত যদি আমরা রান করি কি আসে দেখো। হ্যাঁ, এখন দেখো এখানে পপুলেশন নিউ। হোয়াট ইজ পপুলেশন নিউ? কেউ বলতে পারবে এটার মানে কি হবে? এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে সব জিরো থাকবে। জি স্যার। না, নতুন পপুলেশন তো থাকবে না, আমরা তো এখনো নতুন পপুলেশন নেই নাই। ওই ডাইমেনশন যেটা সিলেক্ট করছি ওটা সংখ্যা হ্যাঁ, এটাকে আমরা জিরোস দিলাম, সব জিরো। এটার আমরা একটা সিলেক্ট করলাম আর কি, যে কত থেকে কত হবে। টোটাল আমরা বলছি টোটাল 8/30। এই যে এখানে দেখো 8/30, 8টা ইন্ডিভিজুয়াল আসবে, প্রত্যেকটা ডাইমেনশন হবে 30 করে। 2টা তো আমরা অলরেডি নিয়ে নিছি এলিট পপের মধ্যে। হ্যাঁ, পপ এলিটের মধ্যে আছে, দেখো পপ এলিটের মধ্যে 2টা আছে, 2/30। আর আমাদের বাকি কত? 8/30। 8/30 এখানে 8/30-এ সবাইকে জিরো দিছি। এখানে কি সবার নাম্বার আছে, এলিট পপুলেশনে সবার নাম্বার আছে, আর এখানে সবাইকে জিরো দিছে। এই জিরো গুলাকে আমরা এখন সিলেক্ট করবো আর কি, সিলেকশন 1।
সিলেকশন 1 এসে দেখো আমরা কি করতেছি, সিলেকশন প্যারেন্ট 1 প্যারেন্ট 2, সিলেকশন জেনেটিক অ্যালগরিদম। এই জেনেটিক অ্যালগরিদমের সিলেকশনের জন্য আমরা কি করব, আমাদের যে আগের যে পপুলেশনটা ছিল এলিট টেলিট সহ, যেটা আমরা একটু আগে জেনারেট করলাম, ইনিশিয়ালাইজ করলাম, পুরাটাকে পাঠিয়ে দেব, সাথে তার ফিটনেসটাকে পাঠাবো, কারণ আমরা সিলেক্ট করব কি ফিটনেসের উপর বেসিস করে। এখন চলো আমরা দেখি কি হয়, এখানে কি আছে সিলেকশনের মধ্যে কি আছে। এই সিলেকশনের মধ্যে এসে আমরা সিলেক্ট করতেছি যে দুইটা পপুলেশনকে আমরা সিলেক্ট করতেছি, একটা হলো কে আর একটা হলো কে কে নাম্বার পপুলেশন। এর মধ্যে আমরা দেখতেছি ফিটনেস কে এর ফিটনেস কত আর কে কে এর ফিটনেস কত। যার ফিটনেস ভালো তাকে আমরা কি বলতেছি, প্যারেন্ট, একটাকে নিচ্ছি, আবার এটাকে দুইবার রান করাচ্ছি, তো দুইবার করে আমরা প্যারেন্ট 1 প্যারেন্ট 2 সিলেক্ট করলাম, প্যারেন্ট 1 প্যারেন্ট 2, আমাদের প্যারেন্ট 1 হইলো প্যারেন্ট 2 হইলো। এই হইলো একটা ফিটনেসের উপর ডিপেন্ড করে, জাস্ট ফাংশনটা দেখবা, নিজেরা রান করবা, আমি বিস্তারিত এক্সপ্লেন করতেছি না এখানে। আগে যেগুলো তোমরা আগের অ্যাসাইনমেন্ট যদি ঠিকমতো বুঝে থাকো এটা কোনো প্রবলেম হবে না, এটা বুঝতে পারবা। এখন এখানে আমরা দুইটা প্যারেন্ট 1 প্যারেন্ট 2 নিলাম, তারপরে আমরা কি করতেছি দেখো, প্যারেন্ট 1 প্যারেন্ট 2 চলে আসলো। সো প্যারেন্ট 1টা কি আর প্যারেন্ট 2টা কি সেটা আমরা এখানে আবার একটু রান করে দেখাই তোমাকে। সরি, এখানে রান হবে না, এটা একটু ফাংশন রান হবে এখানে। হ্যাঁ, এখন দেখো প্যারেন্ট 1 এর মধ্যে কি আছে, একটা 1/30, একটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসছি। প্যারেন্ট 2তে কি আরেকজনকে সিলেক্ট করছি। সুতরাং আমাদের যে টোটাল 10টা ইন্ডিভিজুয়ালের পুল ছিল, ওখান থেকে র্যান্ডম এবং সিলেকশন বেসিস দুইটা জিনিস আমরা অ্যাপ্লাই করছি, র্যান্ডমলি নিছি এবং সিলেকশন নিছি, নিয়ে আমরা দুইটা প্যারেন্ট 1 এবং প্যারেন্ট 2 কে সিলেক্ট করছি। তারপর আমরা করব ক্রসওভার। এই ক্রসওভারের মধ্যে কি আছে দেখি। এখন দেখো চিলড্রেনের মধ্যে দিলে কোনো কিছু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, কারণ এটা এক্সিকিউট হয় নাই। তো আমরা এখন এই জায়গাতে দেখি, এটাকে কুইট করে আবার রান করি। এবার দেখো চিলড্রেনের মধ্যে একটা নাম্বার দেখাচ্ছে, প্যারেন্ট 1 এর মধ্যে ছিল 23694, এখানে 23694 14। হ্যাঁ, দেখো কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কিছু কিছু জিনিস চেঞ্জ হয় নাই। কি চেঞ্জ হয়েছে দেখো, প্রথমটা x1, প্যারেন্ট 1 এর x1 যা, প্যারেন্ট x2 x1 x2, চিলড্রেনেরও x1 x2 x3, তিনটা একই। হ্যাঁ, 89 হ্যাঁ। তারপর তুমি যদি 12 নাম্বারটা খেয়াল করো, 12 নাম্বারটা এখানে ছিল -4.004004, চিলড্রেন 1 এর 12 নাম্বারটা, আচ্ছা 12 নাম্বারটা, হ্যাঁ এটাতে ক্রস ওভার হয় নাই। এখন আমরা দেখি চিলড্রেন 2 তে কি 2.3694, ওকে, প্যারেন্ট 1 প্যারেন্ট 2 তো একই হওয়ার কথা না, এখানে একই হয়েছে, সামহাউ হয়ে গেছে আর কি, চিলড্রেন হয় কি, ওটা আমরা আবার রান করে দেখি কি হয়। প্যারেন্ট 1, হ্যাঁ এখন দেখো প্যারেন্ট 1 আর প্যারেন্ট 2 আলাদা আসছে না, প্যারেন্ট 1 -0.064 দিয়ে শুরু হয়েছে, আর প্যারেন্ট 2 শুরু হয়েছে -2.32 দিয়ে। চিলড্রেন 1 কি -1.125, আলাদা হয়ে গেছে, প্যারেন্টের মতো নাই। চিলড্রেন 2 কি, সেটাও আরেক রকম হয়েছে। এখন আমরা দেখি ক্রসওভারের মধ্যে আমরা কি ইউজ করছি। ক্রসওভারের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে রিয়েল কোডেডে VLX আলফা নামের একটা ক্রসওভার মেথড আছে। আমি যে ফাইলগুলো শেয়ার করছি ওখানে বলা আছে কিভাবে সিমিন নিতে হবে, কিভাবে সিম্যাক্স সিলেক্ট করতে হবে, কিভাবে আই ডিক্লেয়ার করতে হবে, কিভাবে ক্রস মিনিমাম ক্রস ম্যাক্সিমাম সিলেক্ট করতে হবে, এগুলো বলা আছে। সেগুলোর উপর বেসিস করে আমরা ঠিক করলাম যে আমাদের ক্রসওভারটা কিরকম হবে। এই ক্রসওভারের জন্য ফাংশনগুলা অথবা এই যে ইকুয়েশন আমরা এখানে লিখছি, এই ইকুয়েশনগুলা তোমাদের ওই ফাইলের মধ্যে আছে। এই সিস্টেমের নাম হলো VLX ক্রসওভার আলফা, হ্যাঁ VLX আলফা ক্রসওভার। এই সিস্টেমে আমরা এখানে ক্রসওভার করালাম। আমার মেইন উদ্দেশ্য তোমাদেরকে দেখানো কিভাবে ক্রসওভার এই ফাংশনটা কাজ করছে, এটা আমার উদ্দেশ্য না।
এটা তোমরা যদি আগের অ্যাসাইনমেন্ট ঠিক মতো করে থাকো এবং ইকুয়েশন গুলা দেখে থাকো এবং ম্যাটল্যাবে যদি তোমাদের কিছু থাকে তোমরা এটা করতে পারবা। ইটস নট এ বিগ ইস্যু। এখন আসো, আমরা প্যারেন্ট 1 দেখলাম, একটা সিলেক্ট করছি, প্যারেন্ট 2 আরেকটা। চিলড্রেন একরকম হয়েছে, চিলড্রেন 1 একরকম, চিলড্রেন 2 আরেক রকম। এই পর্যন্ত আমরা ক্রসওভার সেরে ফেলছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, মানে তোমরা আইডিয়াটা নেওয়ার চেষ্টা করো, কোড কিভাবে রান করছে সেটা তোমরা পরে ভিডিও দেখে আস্তে 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 চেষ্টা করবে। হ্যাঁ, আইডিয়াটা আগে করো। তাইলে আমাদের প্যারেন্ট 1, প্যারেন্ট 2 এদের আলাদা। এবং তোমরা ভিডিও রান করে ধরো, আমার যখন ক্রসওভারের দেখাচ্ছি, এখানে পোজ দিবা, পোজ দিয়ে দেখবে যে এখানে আমি যে ইকুয়েশন গুলো লিখছি সেই ইকুয়েশন গুলো আমরা যে পিডিএফ ফাইল শেয়ার করছি তার সাথে মিলতেছে কিনা, ওটার সাথে চলতেছে কিনা, তারপরে কি হয়েছে, স্টেপ বাই স্টেপ আগাবা আর কি। এই হলো ক্রসওভার। ক্রসওভারের পরে আমাদের কি কাজ বলছিলাম? মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন খুবই ইজি জিনিস। দেখি মিউটেশনটা কি। এখন দেখো, মিউটেশনে আমরা এসে বলতেছি চিলড্রেন 1 কে আলাদা করে মিউটেশনের মধ্যে পাঠাবো। মিউটেশন প্রবাবিলিটি, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড এবং ডাইমেনশন। তো মিউটেশনটার পরে দেখো, চিলড্রেন 1 2.054, এখানে কত ছিল? 2.054। হ্যাঁ, 6। কিছু কিছু জিনিস হবে, কিছু কিছু মিউটেশনের প্রবাবিলিটি অনেক কম আমরা বলছিলাম। আবার চিলড্রেন 2 কেও আমরা মিউটেশনের মধ্যে দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, এখন দেখো মিউটেশনের মধ্যে আমাদের কি আছে। মিউটেশনেরও অনেক জাতের টেকনিক আছে। এর মধ্যে আমরা একটি টেকনিকের কথা বলছিলাম যে আমরা র্যান্ডম মিউটেশন করাবো। র্যান্ডম কি? প্রথমে আমরা দেখব যে প্রবাবিলিটি বড় কি ছোট র্যান্ডম একটা নাম্বারের থেকে। যদি হয় তাহলে এটাকে এটাতে মিউটেশন হবে, আর নইলে হবে না। আবার এসে আমরা দেখব যে এটার প্রত্যেকটা x1 x2 x3 x4, ডিম মানে তো ডাইমেনশন, 30টা 30টাকে আমরা এর মধ্যে দিয়ে পাঠাবো। পাঠায়া যদি 50% ক্ষেত্রে, সব ক্ষেত্রে করবো না আমরা, 50% ক্ষেত্রে আমরা কি করব? এটাকে ওই x1 x2 x3 কে র্যান্ডমলি জেনারেট করব। বাকি ক্ষেত্রে আমরা এজ ইজ বসায় দেব। সুতরাং মিউটেশন হওয়া মানেই সব x1 x2 x3 চেঞ্জ হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু মিউটেশন হওয়া মানে হলো x1 x2 x3 x4 এর মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে, অথবা যে কোনো দুইটা চেঞ্জ হবে। আর আমাদের এখানকার রুলস অনুযায়ী 50%, তার মানে 15টা, অ্যারাউন্ড 50%, নট এক্স্যাক্টলি 50%। 15টাই চেঞ্জ হবে, ব্যাপারটা এরকম না। 10টাও হইতে পারে, 20টাও হইতে পারে, 15টাও হইতে পারে। বাট অনেক নাম্বার হইলে আমরা বলবো 50% x1 থেকে x30, এই 30টার মধ্যে 15টা আনুমানিক প্লাস মাইনাস হইতে পারে, নাম্বার চেঞ্জ হয়ে যাবে মিউটেশন হইলে, আর বাকি ক্ষেত্রে হবে না। এখন দেখো, মিউটেশনের পরে আমরা বাউন্ডারি চেক করতেছি। ক্রসওভার এবং মিউটেশনের মাধ্যমে কি হইতে পারে? আমাদের যে চিলড্রেন গুলো আছে অথবা যে নতুন জেনারেশন তৈরি হবে তারা সামহাউ বাউন্ডারির বাইরে চলে যেতে পারে। যদি বাউন্ডারির বাইরে চলে যায়, আপার বাউন্ডারির বেশি হয়ে যায়, তাহলে আপার বাউন্ডারিতে আমরা ফিক্স করে দেব। লোয়ার বাউন্ডারির নিচে চলে গেলে লোয়ার বাউন্ডারিতে ফিক্স করে দেব। এই হলো বাউন্ডারি চেক। তাইলে এখন আমরা ধরো মিউটেশনের প্রবাবিলিটি একটু বাড়ায় দিয়া তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মিউটেশন, এখানে মিউটেশন প্রবাবিলিটি পিএম, মিউটেশন প্রবাবিলিটি ধরো আমরা 80% দিয়ে দিলাম। হ্যাঁ, 0.880। তাহলে মিউটেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি, মিউটেশন হবে ধরে নেওয়া যায়। সিলেকশন তো আমরা দেখে ফেলছি, অ্যাসাইনমেন্ট বেসিক, এটার দরকার নাই। হ্যাঁ, এটা আমরা এখন রান করি, দেখি কি হয়। হ্যাঁ, এখন দেখো, চিলড্রেন 1 ক্রসওভারে ছিল -2.36, মিউটেশনের পরে -0.3 একই আছে। চিলড্রেন 2 ছিল 2.87, এটা 2.87 এ আছে। সুতরাং এখন মিউটেশন হয়নি। আমরা আবার রান করে দেখি মিউটেশন হয় কিনা। F5। আচ্ছা, ঠিক আছে। এখন দেখি চিলড্রেন 1 এখানে ছিল 3.400, তিনটা চিলড্রেন 1 08990, এটা হয়েছে বলে মনে হচ্ছে না। 225 144
144 3025 30425 ওকে এখানে এখনো মিউটেশন হয়নি কেন মিউটেশন হচ্ছে না একটু দেখি মিউটেশন প্রবাবিলিটি দিলাম 80% ওকে ওকে আবার রান করে দেখি হয় কিনা 3.2 1.95 1.8 86 865 97 97 296 আচ্ছা এখানে সামহাও মিউটেশনের ইয়েটা ধরো আমাদের রানের মধ্যে পড়তেছে না আর কি কিন্তু হওয়ার কথা আর কি মিউটেশন হওয়ার কথা ডিটেইলস আমরা এখন আপাতত না যাই মিউটেশন হওয়ার কথা হবে তাহলে এই মিউটেশন হ্যাঁ মিউটেশন হলো যদি এটা মিউটেশনের মধ্যে দিয়ে যায় তাহলে মিউটেশন হবে আর নাহলে হবে না তাহলে চিলড্রেন 1 কে আমরা পপুলেশন নিউর ইয়েতে দিয়ে দিলাম মানে পপুলেশন নিউর মধ্যে ঢুকাই দিলাম চিলড্রেন 1 কে চিলড্রেন 2 কে পপুলেশন নিউতে ঢুকাইলাম তাইলে একটা রাউন্ড চলার পরে এখানে এই রাউন্ড চলার পরে আমরা কি পাবো দুইটা নতুন পপুলেশন পাবো বুঝতে পারছো দুইটা নতুন ইন্ডিভিজুয়াল পাবো আর দুইটা আমাদের অলরেডি আগেই ছিল তাহলে আমাদের কি করতে হবে আরো লাগবে এরপরে দেখো আমরা এখানে কি করতেছি আবার দুই থেকে দুইটা করে স্টেপে যাবে দুই স্টেপ করে কেন যাচ্ছে এখানে কিন্তু এক স্টেপ করে যাচ্ছে না এখানে দেখো আমরা দুই দিছি কারণ কি আমরা প্রত্যেকবার দুইটা করে অলরেডি নিয়ে নিতেছি একটা নিচ্ছি না দুইটা নিচ্ছি এজন্য এখানে আমরা ডাবল স্টেপ প্রসিড করতেছি তুমি ট্রিপল স্টেপ ও প্রসিড করতে পারো যা খুশি করতে পারো ম্যাটল্যাবের মধ্যে হ্যাঁ এখন আমরা এখানে ডাবল স্টেপ প্রসিড করতেছি তো এই নিউ পপুলেশন যতটা দরকার ততটা আমরা এই লুপ শেষ হইলে পেয়ে যাব এখন দেখি আমাদের এখানে কি হইছে ধরো এই পর্যন্ত এখানে এসে যদি আমরা এটা জিনিসটাকে বন্ধ করি হ্যাঁ এখন এখানে আমরা পপুলেশন নিউ নিলাম পপুলেশন নিউর সাইজ কত দেখো 8/30 কত 8/30 এবং প্রত্যেকেরই নাম্বার আছে আর এখানে যখন আমরা পপুলেশন নিউ দিছিলাম এটা তো অলরেডি চলে আসছে এই জন্য এখানে ভ্যালু দেখাচ্ছে কিন্তু শুরুতে আমাদের 0 দেখাচ্ছিল এটা আসলে 0ই ছিল যেহেতু এখানে আপডেট হয়ে গেছে এই জন্য সে আপডেটেড ভ্যালুটা দেখাচ্ছে আর কি তাইলে আমাদের এটা হলো পপুলেশন নিউ 8/30 পপুলেশন এলিট এর মধ্যে আছে 2/30 সুতরাং দুইটাকে যদি আমরা এড করি টুগেদার তাহলে আমরা 10/30 পাবো এই যে পপুলেশন নেক্সট এটা যেহেতু আমরা এখনো এক্সিকিউট করি নাই এখানে আসে নাই সো আমরা এখানে এসে এটাকে আবার এক্সিকিউট করে দেখি কি আসে হ্যাঁ এখন দেখো পপুলেশন এই পপুলেশন কি হয়ে গেছে 10/30 হয়ে গেছে পপুলেশন নেক্সট 10/30 এটাও 10/30 এই 10/30 আমরা নিলাম নেওয়ার পরে যেহেতু আমরা পপুলেশন পাইছি নতুন এদেরকে ক্রসওভারের মধ্যে দিয়ে গেছে এরা মিউটেশনের মধ্যে দিয়ে গেছে সুতরাং এদের ফিটনেস চেঞ্জ হবে সুতরাং নতুন পপুলেশনের আবার আমরা কি করতে হবে ফিটনেস ইভালুয়েশন করতে হবে আমরা এখানে ফিটনেস ইভালুয়েশন করলাম we did the fitness evaluation here তো এই ফিটনেস ইভালুয়েশনটা এখানে না করে আগেও করতে পারো তো তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোথায় করবা আমরা এখানে করছি ইট ডাজন্ট মিন দ্যাট এখানে করতে হবে তারপরে দেখো আমরা কি করতেছি তাহলে আমাদের যে স্টেপ ছিল যেগুলো বললাম ইনিশিয়ালাইজেশন হইছে ফিটনেস ইভালুয়েশন হইছে সিলেকশন হইছে ক্রসওভার হইছে মিউটেশন হইছে মিউটেশনের পরে আবার বাউন্ডারি চেক হইছে বাউন্ডারি চেকের পরে আবার ফিটনেস ইভালুয়েশন হইছে এখন আমরা সেকেন্ড জেনারেশনের মধ্যে আমরা দেখতেছি সেকেন্ড জেনারেশনের বেস্ট সলিউশন কি আর সেকেন্ড জেনারেশনের বেস্ট ফিটনেস কত সেটা আমরা এখানে এসে দেখতেছি এই আমাদের জেনেটিক অ্যালগরিদম শেষ খালাস এরপরে আমরা কি করতেছি লুপের মধ্যে ফেলাই দিতেছি জেনারেশন 2 শেষ হলো তারপরে জেনারেশন 3 হবে জেনারেশন 4 হবে জেনারেশন 5 হবে এন্ড সো অন এভাবে চলতেই থাকবে এভাবে চলতে থাকলে আমরা একটু আবার এই যে প্যারামসের মধ্যে এসে নাম্বার অফ জেনারেশন আমরা ধরো 10টা দিলাম নাম্বার অফ পপুলেশন 20টা দিলাম
সংখ্যা বাড়ায় দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা রান করি, ফর এক্সাম্পল ক্রসওভার, ওকে, এটাকে আমরা রান করি, দেখি কি বলে। এটা এসে এক জায়গায় এসে স্টপ হয়ে গেছে, এই স্টপটাকে আমরা উঠিয়ে দিই, এটাকে উঠিয়ে দিয়ে পুরোটাকে একবারে রান করি। এখন দেখো এখানে কি হচ্ছে এই জায়গাতে। জেনারেশন 1 এ মিনিমাম ফিটনেস ছিল কত? 477। আর জেনারেশন দেশে এসে মিনিমাম ফিটনেস কত হয়ে গেছে? 383। সুতরাং এটা কমতেছে, তাই না? জি স্যার। কমার দিকে আসছে। জেনেটিক অ্যালগরিদমের মধ্যে এখন আমরা একটু পুরা জিনিসটা একবার রান করে নিই। যে ধরো এখানে আমরা 100টা দিলাম পপুলেশন, আর আমরা 100 বার 200 জেনারেশন পর্যন্ত রান করব। দেখছো কত সহজে হয়ে যাচ্ছে। মানে যেহেতু কোডটা আমরা ঠিক মতো লিখছি, জাস্ট এই দুইটা নাম্বার চেঞ্জ করলেই এখানে এসে জাস্ট এই ফাইলের মধ্যে তুমি কিছু চেঞ্জ করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, সে নিজে নিজে করে নেবে। এই যে 200 জেনারেশন সে করছে, করে কততে আসছে দেখো, 29-এ চলে আসছে। ফিটনেস কত? 29। শুরু হয়েছে কত থেকে? 406 সামথিং থেকে শুরু হয়ে 29-এ আসছে। তাইলে আমাদেরটা এখনো শেষ হয়নি আর কি। এটাকে আমরা ধরো প্যারামিটার আরেকটু বাড়ায় দেই, 200 না দিয়ে ধরো 2000 দিলাম। এটা হ্যাঁ। ইউজার ইনপুট সিস্টেম করে দিলে স্যার। বুঝি নাই। এটা প্রত্যেকবার দেওয়ার সময় ইনপুট খুঁজলে এরকম সিস্টেম করে দিলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, ইনপুট খুঁজে সিস্টেম করে দিতে পারো, সমস্যা নাই, যে তোমার ইচ্ছা, ওখানে ইনপুট লিখে দিলেই হবে। এখন দেখো আমরা 2000 দিছি, সে 17-এ এসে পাইছে, বুঝছো? 17 পাইছে। এখন এফ 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 ইয়ে না দিয়ে আমরা F1 দিই। F1 দিলে কত দেখো কি হয়। তাইলে এটা জেনারেশন 0-এর কাছাকাছি। দেখো এটা 0-র থেকেও ছোট পাইছে আর কি। দেখো মানে 0-এর কাছাকাছি, 0-র থেকে ছোট তো না। 1.3 × 10⁻54, মানে 0.0000000, মানে 54টা 0, তারপরে 1। আর আমরা শুরুতে একবার বলছিলাম যে এই মেটা হিউরিস্টিক টেকনিক, এই ফাংশন থেকে তো সহজেই বোঝা যায় যে এটার ভ্যালু 0, তাই না? মিনিমাম ভ্যালু। আমরা বলছিলাম মেটা হিউরিস্টিক টেকনিক এক্সাক্ট সলিউশন দেবে না, সেটা কি দিবে? ক্লোজ টু এক্সাক্ট সলিউশন, নিয়ার অপটিমাল সলিউশন সে দিবে। মানে সে 0 বলতে পারে নাই আর কি, কিন্তু সে তাহলে যেটা স্যার এই দিছে আমাদের, ফাংশনটা আগে থাকতে ভালো স্যার। বুঝি নাই। F3 থেকে F1 টা স্যার ভালো রেজাল্ট দিছে। না, F3 থেকে F1 ভালো রেজাল্ট দিছে ব্যাপারটা এরকম না। F3-র হয়তো বা ওটাই আমাদের মিনিমাম ভ্যালু, বুঝছো কিনা? কারণ F3টা তো কমপ্লিকেটেড ফাংশন, আমরা তো জানি না ওটা 0 কিনা। আচ্ছা স্যার। আর F1টা তো অনেক সোজা ফাংশন, যে দেখে বোঝা যাচ্ছে। F3 দেখে তো বোঝা যাচ্ছে না। কার থেকে কে ভালো দিচ্ছে সেটা কমেন্ট করার সময় আমাদের আসেনি। কারণ হলো এটা তোমাকে আমি একটু দেখাচ্ছি। এই ফাংশনটা 0 কিনা এটা তো আমরা জানি না এই গ্রাফ থেকে। এটা তো ফ্লোটিংও থাকতে পারে, ধর ঝুলন্ত ঝুলে আছে। আর এটা আমরা x1 x2 তে প্লট করছি, 2 ডাইমেনশনে প্লট করছি। এটা তো 30 ডাইমেনশনের। সুতরাং দেখা যাবে যে এটাই হয়তো বা আমাদের বেস্ট ভ্যালু। উই ডোন্ট নো, বুঝছো কিনা? আবার ইয়ে হইতে পারে, নাও হইতে পারে। এটা আমাদের চেক করতে হবে অন্য অ্যালগরিদমে লোকজন মিনিমাম কত পাইছে 30 ডাইমেনশন, সেম ডাইমেনশন নিয়ে। আবার ডাইমেনশন চেঞ্জ করলে এটা হয়তো অন্যরকম হয়ে যাবে। F2 দাও, তুমি রান করো। এখানে দেখো যে এটা একটা নেগেটিভ ভ্যালু আসছে। হ্যাঁ, কারণ এই ফাংশন থেকে দেখা যাচ্ছে যে এটা 0-র নিচে চলে গেছে, তাই না? মিনিমাইজেশন মানে নেগেটিভ ভ্যালুই আসবে। কিন্তু শুরু হয়েছে 2096 দিয়ে, -2096 দিয়ে, আর আমরা পাইলাম হলো এখানে 10,096, 218, মানে অনেক ইয়েতে গেছে আর কি, শুরু থেকে অনেক দূর পর্যন্ত গেছে। এই হলো আমাদের রিয়েল কোডেড জেনেটিক অ্যালগরিদম। আর তোমার ক্ষেত্রে তোমাদের যেটা হবে, তোমরা জাস্ট এই ফাংশনটা, মানে হলো এই অ্যাসাইনমেন্ট ফাংশন, এখানে এসে আমরা এই যে মনে আছে
ধরো ইকোনমিক ডিসপাচের জন্য একটা একটা ইয়ে ছিল, ইকুয়েশন ছিল। তারপরে আমাদের মাল্টি মেশিনের জন্য একরকম ইকুয়েশন ছিল। আমরা জাস্ট এই ফাংশনটা এর মধ্যে চেঞ্জ করব, আর কোথাও কিছু করব না, জাস্ট এখানে চেঞ্জ করব। আমাদের এই প্রবলেমটা কি হয়ে যাবে, এর জন্য হয়ে যাবে, এই স্টেবিলিটির জন্য হয়ে যাবে, প্রবলেমটা ইকোনমিক ডিসপ্যাচের জন্য হয়ে যাবে, প্রবলেমটা অপটিমাল পাওয়ার ফ্লোর জন্য হয়ে যাবে। জাস্ট এই ফাইলটা চেঞ্জ করলে আমাদের হবে, আর কোথাও কিছু করতে হবে না। এটাই হলো ডেফিনেশন, আমরা ফাংশনটাকে ডিফাইন করব, আর কোথাও ধরাও লাগবে না। বুঝছো? এটা হলো তুমি যদি ফাংশন বেস সুন্দর করে কোড লেখো তাহলে এরকম হবে। আদারওয়াইজ তুমি এক ফাইলের মধ্যেই সবকিছু লিখতে পারো, বুঝছো কিনা? মানে ফাংশন টাংশন না লিখে তুমি একটা ফাইলের মধ্যে, এম ফাইলের মধ্যে 200-300 লাইন লিখে পুরো জিনিসটা শেষ করে দিতে পারো। এখন দেখো আমরা এখানে এসে সর্বশেষ এই ফিগার গুলাকে প্লট করতেছিলাম, দেখি প্লট করে কি হয়। F5 এই যে দেখো এই ফাংশনটা কি হয়েছে, একটা সার্টেন ভ্যালু থেকে শুরু হয়েছে, আস্তে 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 কমতে কমতে নিচে নামছে। আমরা 2000 জেনারেশন দিছি, 2000 জেনারেশন পর্যন্ত এটা আমরা দেখলাম। আর এটা লগারিদমিক গ্রাফ, আর একটা সার্টেন সময় পরে সে আর কমে নাই, দেখছো, ফিক্সড হয়ে গেছে। এই কোনো কোশ্চেন, এনিথিং? এখন তোমার কাছে আমি তোমাকে একটু বলি যে তোমরা আগের যে প্রবলেমটা করছো, মানে যদি বুঝে শুনে করে থাকো আর কি, আই এম নট শিওর হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য প্রিভিয়াস প্রবলেম, তাহলে এখনকার প্রবলেমটাকে জেনেটিক অ্যালগরিদমকে কোনো অ্যালগরিদমই মনে হবে না, একদম তোমার কাছে পান্তাবাদের মতো সোজা মনে হবে। জাস্ট দুইটা জিনিস আলাদা এখানে। দুইটা জিনিস কি কি আলাদা? এই যে মিউটেশন আর ক্রসওভার, এছাড়া তো আর কোনো কিছু আলাদা না, তাই না? জাস্ট একটু রিঅর্গানাইজেশন। এবার প্রশ্ন থাকলে করতে পারো। স্যার ফাংশন গুলোর মধ্যে স্যার এটা একটু নিয়ে জানতো, ফাংশন গুলোর মধ্যে F1 F2 F3 এগুলোতে। আচ্ছা, F1 F2 F3 এর মধ্যে যাবা, ঠিক আছে, ফাংশনের মধ্যে যেতে চাও যাও। হ্যাঁ গেলাম। এই হলো স্যার ফাংশন এখানে 1। আচ্ছা এগুলো নিচে ডিফাইন করছে, হ্যাঁ হ্যাঁ আর উপরে হলো এগুলাকে মানে অবজেক্ট ফাংশনে নিয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এটা ডাইমেনশন বললাম আর কি। মানে এই ফাংশনের ভেতরে আবার ফাংশন লেখা যায়, বুঝছো? এই জিনিসটাকে তুমি আবার অন্য জায়গায় লিখতে পারো, আরেক ফাইলে লিখতে পারো। আমরা ফাংশনের ভেতরে ফাংশন লিখছি, এদেরকে ডিফাইন করছি, ডিফাইন না করলে তো এদের গ্রাফ আসবে না। বুঝো নাই? জি স্যার বুঝতে ক্লিয়ার পারছি। ক্লিয়ার ক্লিয়ার। আর এগুলো আমি বলছিলাম যে এগুলো কমপ্লিকেটেড ফাংশন। দেখো এক্সপোনেনশিয়াল আছে, কোসাইন আছে, আবার স্কোয়ার রুট আছে, x1 x2 আছে, আবার সাথে নয়েজ আছে, আবার সাইনোসয়েডাল আছে, অনেক জাতের জিনিস আছে আর কি, মিলে জিলে ফাংশন গুলা হয়েছে। এখন জেনেটিক অ্যালগরিদম জিনিসটা কি ক্লিয়ার কিনা সবার কাছে? মানে আইডিয়াটা ক্লিয়ার কিনা, কিভাবে কাজ করতেছে সেটা ক্লিয়ার কিনা? জি জি স্যার, স্যার আইডিয়া ক্লিয়ার। আইডিয়া কোডের প্রতিটা লাইন কিভাবে কাজ করে সেটা তুমি যদি ধরো, মানে এখন থেকে 3-4 দিন সবকিছু বাদ দিয়া, ঈদ তো আছে, ঈদ তো করবা, ঈদের দিন ঈদ করো, তা ঈদের আগে পরে আর কি, হ্যাঁ, দাওয়াত টাওয়াত খাইতে যাবা, বাকি যে সময়টা আছে ওই ফ্রি সময়গুলোকে তুমি ধরো এই কোডিং এর মধ্যে না দাও, এই জেনেটিক অ্যালগরিদমের কোড তুমি নিজ হাতে না লেখো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজে না করো, এই অনলাইনে সার্চ দিলেই জেনেটিক অ্যালগরিদমের কিন্তু তুমি কোড পেয়ে যাবা। জেনেটিক অ্যালগরিদম ম্যাথল্যাব কোড লিখলেই তুমি কোড পেয়ে যাবা, কোড কোনো সমস্যা না। সমস্যাটা হলো তোমার এক্সিকিউশন, তুমি বুঝতেছো কিনা, চলতেছে কিনা। বুঝছো? আমি তোমাদেরকে এখন ইয়ে করব আর কি, যে এই এই অ্যাসাইনমেন্ট ফাংশনটা শেয়ার করব এটুক পর্যন্ত, এরপরে আর কোনো কিছু আমি শেয়ার করব না, এটুক পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। বাকিটা তোমরা নিজেরা স্টেপ বাই স্টেপ একটা ফাইলের মধ্যে করতে পারো, 5টা ফাইলের মধ্যে করতে পারো, ফাংশন ডিফাইন করতে পারো, ডিফাইন না করতে পারো, তোমার ইচ্ছা। কিছু ফাংশন ডিফাইন করবা, কিছু ফাংশন ডিফাইন করবা না, হাইব্রিড, এটাও করতে পারো। পুরাটাই ফাংশন ছাড়া করবা, সেটাও করতে পারো। যা খুশি করবা, করে
এই জিনিসগুলোকে আমরা যে অ্যাসাইনমেন্টটা দিছি, এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে আমি মনে হয় গত ক্লাসে দেখাইছিলাম, আবার একটু বলতেছি। অ্যাসাইনমেন্টটা এখন একটু ক্লিয়ার করি। আর কোনো প্রশ্ন আছে ওখানে জেনেটিক অ্যালগরিদমের মধ্যে? হ্যালো, স্যার না স্যার নাই। তারপরে স্যার কাজ করার সময় কোনো সমস্যা হলে নেক্সট হ্যাঁ ঠিক আছে। আর কারো যদি প্রবলেম হয় তারা অ্যাসাইনমেন্ট 1-এ আবার ফেরত যাবা, গিয়ে আবার ভালো করে করবা, বুঝছো? অ্যাসাইনমেন্ট 1টা হলো ফাউন্ডেশন। এখন ধরো তোমাদেরকে যদি প্রথম দিনই আমি জেনেটিক অ্যালগরিদম পড়ানো শুরু করতাম, তাহলে কিন্তু তোমাদের পক্ষে আজকে যত তাড়াতাড়ি বুঝাই দিছি এত তাড়াতাড়ি বোঝা সম্ভব হইতো না, মানে টাইম লাগতো আর কি। আবার জেনেটিক অ্যালগরিদম ছাড়া যদি আমরা পাওয়ার সিস্টেমে গিয়ে ওই জিনিস ফিট করে দিতাম তাহলে আরো কঠিন হইতো। তো তোমাদের সুবিধার জন্য আর কি আমার কাছে যেভাবে মনে হয়েছে যেভাবে পড়াইলে ভালো হইতে পারে আমি সেভাবে পড়াইছি। আমি বলতেছি না যে এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিংবা এটাই বেস্ট, এর থেকে বেস্ট হইতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এভাবে যদি আমি তোমাদেরকে পড়াই, স্টেপ বাই স্টেপে যাই, নেক্সট ক্লাসের পরে আমরা আমাদের মানে ডাইরেক্ট প্রবলেমে চলে আসবো, আরেকটা ক্লাস নেবো আর কি। হ্যাঁ, তারপর আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে আসবো। তখন আর এগুলো তোমরা নিজেরা কোড লিখবা, আগাবা পিছাবা, যা করার করবা। আমরা তোমাদেরকে পেপারের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো যে পেপার লেখো, লিটারেচার সার্ভে লেখো, প্লেজারিজম কমাও। অলরেডি তো এই পেপারের ধরো কাছাকাছি টাইপের একটা পেপার অলরেডি আমাদের আছে, তাই না? যেটা আমাদের পাবলিকেশন হয়ে গেছে সবগুলোতেই, সব লাইনে। যে 3টা টপিকস আমরা সিলেক্ট করছি, সিঙ্গেল মেশিন, ইনফাইনাইট বাস, মাল্টি মেশিন এন্ড অলসো দ্য ইকোনমিক ডিসপ্যাচ, এই 3টা প্রবলেম। তো এই 3টা প্রবলেমের জন্য আমাদের 3টা ধরো স্যাম্পল পেপার আছে, ওই পেপারগুলোকে ফলো করে আমরা লিখব যাতে আমাদের সিমিলারিটি না থাকে, এবং আমরা নতুন একটা অ্যালগরিদম ইউজ করব যে অ্যালগরিদমটাকে আমরা মানে অন্য কেউ ইউজ করে নেই। যেহেতু তোমরা রিসার্চের নতুন, এটাই তোমাদের জন্য এনাফ হবে আর কি, মানে মোর দেন এনাফ ফর আন্ডার গ্রাজুয়েট থিসিস স্টুডেন্ট। রাইটিং এ পেপার, কমপ্লিট পেপার ইজ মোর দেন এনাফ। এটা হওয়ার দরকার নাই যে একদম কমপ্লিটলি নতুন আইডিয়া, ব্যাপারটা এরকম না। তুমি রিসার্চে আসছো, কিভাবে রিসার্চ পেপার লেখে, কিভাবে কোডিং করে, আইডিয়াটা কি, সেটা যদি তুমি বুঝো, এটা হলো একটা কনফারেন্স পেপার হিসেবে খুব সুন্দর মতো চলে যাবে, খুব ভালো কনফারেন্সে যাবে অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং। এনিওয়ে, অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এখন অ্যাসাইনমেন্ট 1 আছে একটা, সেটা আমি পরে দেবো আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1টা এখনই দিচ্ছি না, অ্যাসাইনমেন্ট 1টা হয়তো বা ধরো আরো 2-3 সপ্তাহ পরে দেবো, তোমরা যখন কাজ শুরু করবে তখন। সো অ্যাসাইনমেন্ট 3 এর মধ্যে কি আছে দেখো, আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন, ফিটনেস ইভালুয়েশন, স্টোরিং দ্য টপ সলিউশনস। এটা হলো ফার্স্ট। টপ সলিউশনস বলতে এখানে আমরা বলতেছি মানে টপ, দ্য টপেস্ট, ওকে, একটা বেস্ট যেটা। জেনারেট 20 random individuals initial population for the following functions provided in, for the functions following টা বাদ দিয়ে দিই, for the functions provided in a given M file. Okay, স্যার ফাংশন সবগুলোর জন্য 20টা করে। ফাংশন সবগুলো না, তুমি একটা করবা প্রথমে, provided in M file একটা করবা, একটা নেবা, ঠিক আছে? প্রথমে একটা শেষ করবা, আরেকটা ফাংশন তুমি ভুলে যাও, তুমি F1 নিয়ে কাজ করো। তোমার F1 যখন হয়ে যাবে F2 তো এমনি হবে, তাই না? F3 এমনি হবে, জাস্ট সিলেক্ট করলেই হবে, বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হবে। ইভালুয়েট দ্য ফিটনেস অফ এভরিওয়ান, ওকে, অর ফিটনেস অফ এভরি ইন্ডিভিজুয়াল কনসিডারিং মিনিমাইজেশন প্রবলেম। তুমি ম্যাক্সিমাইজেশনও চিন্তা করতে পারো, আমরা বলছি মিনিমাইজেশনে করবা। ইজ টু টপ 4 ফিটেড, টপ 4, আমরা টপ 4 4টা বলছি। হ্যাঁ, individuals and the best fitted one in two different newly declared variables, নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে রাখবা, সেটা বলতেছি। তারপরে বলতেছি স্টোর দ্য বেস্ট ফিটনেস এন্ড দ্য এভারেজ ফিটনেস from the first generation initial population in another 2 different newly declared variables. এই জিনিসগুলো তোমরা আগে করছো অলরেডি, সুতরাং এগুলাকেও আমরা রাখতেছি আর কি। এভারেজ ফিটনেস কিভাবে কমে
টোটাল ফিটনেস কিভাবে কমে সেগুলো আমরা দেখব। এটা হলো পার্ট 1। স্যার 3 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে পার্থক্য কি স্যার? এখানে উপরটাতে বলছে বেস্ট ফিটেড ওয়ান, নিচেরটা বলছে বেস্ট ফিটনেস স্যার। না না, এটা হলো সলিউশন। 3 নম্বরে বলতেছি সলিউশন, আর 4 নম্বরে বলতেছি ফিটনেস। ফিটনেসের ফিটনেস হ্যাঁ ফিটনেস। আর এখানে বলতেছি x1 x2 x3 x4 বেসড অন ফিটনেস। আর এখানে বলতেছি f এর ভ্যালু। বোঝা গেছে? স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি ক্যান বি নেমড এজ জেনারেশন 1। এবার আসো পার্ট 2 তে, সিলেকশন অফ দ্য প্যারেন্টস স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড জেনারেশন। সিলেক্ট 8 পেয়ার্স অফ ইন্ডিভিজুয়ালস। এখন আমরা 8 পেয়ার্স কেন বলছি? 8 দোকানে 16, আর আগে আমরা 4টা অলরেডি নিয়ে নিছি। বুঝতে পারছো? 8 আর 4 16 আর 4 কত? 20। আমরা এই 20 এর মধ্যেই থাকবো। আর বাকি যারা তারা বাদ পড়ে গেছে, বুঝছো? আমাদের যেটা বাদ পড়ে যাচ্ছে সেটাও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। টোটাল ছিল 20টা, এর মধ্যে 4টাকে টপে পাঠাইছি আর বাকি 8টাকে ওখান থেকে নিচ্ছি, মানে ক্রসওভার মিউটেশনের মাধ্যমে। তাইলে প্যারেন্টস যেগুলো ছিল রিয়েল প্যারেন্টস, ওরা তো এমনি বাদ পড়ে গেছে। এটাকেই বলে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যার ফিটনেস ভালো সে থাকবে, যার ফিটনেস খারাপ সে থাকবে না। Total individuals minus elite individuals based on their fitness. You can choose any selection type. সিলেকশনের অনেক পদ্ধতি আছে, তুমি যে কোনো একটা সিলেকশন পদ্ধতি নিতে পারো। শুধুমাত্র সিলেকশন পদ্ধতির উপর ডিপেন্ড করে ধরো 20 বছর আগেও অথবা 10 বছর আগেও মানুষ পিএইচডি করছে, মানে জেনেটিক অ্যালগরিদমের সিলেকশনটা কি হবে জাস্ট সেটার উপরে হাজার হাজার পিএইচডি থাকবে পৃথিবীতে, বুঝছো? মানে জিনিসটা এত বেশি পরিমাণ ইউজ হয়েছে এবং পপুলার হয়েছে। ক্রসওভার কিভাবে হবে সেটার উপর হাজার হাজার পিএইচডি থাকবে। 1990 এর পরে চলে যাও। ক্রসওভার পার্ট 3। From the selected parents generate 8 pairs of offspring. Offspring মানে হলো চিলড্রেন, হ্যাঁ? One pair from one pair of parents. You can select any crossover type. আমি বিএলএক্স আলফা নিছি, তোমার বিএলএক্স আলফা নিতে হবে ব্যাপারটা এরকম না। তুমি অনলাইনে গুগলে সার্চ করো জেনেটিক অ্যালগরিদমের ক্রসওভারের কি কি টাইপ আছে, হুইচ ওয়ান ইজ দ্য লেটেস্ট, তুমি সেটা বলো, লেটেস্ট টাইপটা ইউজ করো, কোনো সমস্যা নাই, যে কোনো কিছু ইউজ করতে পারো। কনসিডার ইউর ক্রসওভার প্রবাবিলিটি 90%। তারপরে আমরা বলতেছি মিউটেশন। ট্রান্সফার দ্য নিউলি জেনারেটেড ইন্ডিভিজুয়ালস থ্রু দ্য মিউটেশন প্রসেস। ইউ ক্যান সিলেক্ট এনি মিউটেশন টাইপ। বিভিন্ন জাতের মিউটেশন আছে, যে কোনো একটা নেবা। আমরা বলতেছি কনসিডার ইউর মিউটেশন প্রবাবিলিটি 15%, 0.15। আফটার মিউটেশন তুমি কি করবা? বাউন্ডারি চেক করবা। এই বাউন্ডারি চেক আফটার মিউটেশন করতে পারো, বিফোর মিউটেশনও করতে পারো, কারণ মিউটেশনের মধ্যে কোনো বাউন্ডারিতে ঝামেলা হবে না আর কি। ঝামেলাটা হবে ক্রসওভারের পরে। সুতরাং এটা আগেও করতে পারো, পরেও করতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমরা এখানে পরে দিছি, তুমি স্টেপের মধ্যেই থাকো। যখন আমরা বাউন্ডারি চেক করে ফেললাম তখন আমাদের কি কাজ হবে? ফিটনেস ইভালুয়েশন করা। কম্বাইনিং দ্য সলিউশনস ফর দ্য সেকেন্ড জেনারেশন, সবগুলোকে আমরা কম্বাইন করলাম। 16 অফস্প্রিংস আর টপ 4 সলিউশনস, এলিট সলিউশনস। সুতরাং টোটাল আমাদের হলো 20। তারপরে ফিটনেস ইভালুয়েশন স্টোরিং দ্য টপ সলিউশনস। আবার আমরা ফিটনেস ইভালুয়েশন করতেছি, টপ সলিউশন স্টোর করতেছি। এই পর্যন্ত এসে আমাদের কমপ্লিশন অফ জেনারেশন 1। ওকে, জেনারেশন 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা জেনারেশন 3 থেকে 100 কি ডু দ্য ফলোইংস। ফলো দ্য সেম প্রসিডিওরস 100 টাইমস অর 1000 টাইমস দিলাম, হ্যাঁ? generate 1000 generations of individuals. Okay, part 2 to part 7 you may use for or while loop, যে কোনো loop use করতে পারো। store the best solution, only one, the best one from the last generation. plot the best and average fitness values of 1000 generations in 2 different graphs. That's it. তারপর আমরা কি বলতেছি? এরপরের অংশটা হইলো পার্ট 9। এখন তুমি একবার রান করছো, 2 বার রান করলে কি হয়, 3 বার রান করলে কি হয়, 4 বার রান করলে কি হয় দেখবা। এটা তুমি জাস্ট দেখবা আর কি, হ্যাঁ? এটা যদি পারো তাহলে ভালো, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। পার্ট নাম্বার 9
পার্ট নাম্বার 10 চেকিং দ্য রবাস্টনেস অফ দ্য জিএ টেকনিকটা রবাস্ট হয়েছে কি হয় নাই সেটা চেক করতে হবে। শেষ। 9 আর 10 নাম্বার আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করানোর চেষ্টা করব যদি তোমরা নিজেরা না করতে পারো। শেষ হলো আমাদের। এখন স্যার আমরা স্যার এখানে অ্যাসাইনমেন্ট মানে পার্ট সবগুলো করতে হবে? হ্যাঁ, সেটাই আমি বলছি, অ্যাসাইনমেন্টের পার্ট সবগুলো করতে পারলে ভালো, না পারলে লিস্ট 8 পর্যন্ত করতে হবে। লিস্ট 8 পর্যন্ত করতে হবে। কেউ যদি পারো 9 আর 10 করে নিবা, পার্ট নাম্বার 9 এবং 10। না পারলেও সমস্যা নাই, কিন্তু বোঝার চেষ্টা করবা 9 আর 10 কি বলা হয়েছে। দ্যাটস অল। আর কোনো কোশ্চেন? এখন বলো তোমরা এই জিনিসটা কবে শেষ করতে পারবা? আমাদের নেক্সট ক্লাস কবে হইলে তোমাদের জন্য সুবিধা হয়? স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। একটা রিকোয়েস্ট ছিল স্যার, ঈদের পরে দেন স্যার, মানে কাজটা ঈদের কয়েকদিন কিছুদিন পরে দেন স্যার। হ্যাঁ, কয়েকদিন পরেই তো, ঈদের মানে পরেই তো। মানে আমরা যে ঈদের পরে করবো কি স্যার, এখন তো আর সম্ভব না স্যার। হ্যাঁ, সম্ভব না ব্যাপারটা এরকম না, সম্ভব আর কি। ধরো তোমাদের ঈদ তো আরো দেরি আছে, তাই না? ঈদে সম্ভব না এরকম না, সম্ভব। এখন ঈদের ছুটি ধরো 3 দিন নিলা তোমরা, হ্যাঁ ধরো আমরা ধরলাম কালকে, পরশু, তারপরে দিন শনিবার, হ্যাঁ 3 দিন ধরো তোমরা ছুটি কাটাইলা ফুল ফ্লেজে। এরপরে 3 দিন ছুটি কাটাইলা হলো হাফ, হ্যাঁ হাফ ছুটি কাটাইলা, 16, 17, 18 হাফ ছুটি। মানে এরপরে তো আসলে ফুল ছুটির কিছু নাই। এত তো দাওয়াত থাকবে না, দাওয়াত থাকবে অর্ধেক দিন, সারাদিন তো আর দাওয়াত থাকে না। তারও হাফ ছুটি কাটাইলা, তারপর থেকে তোমরা ফুল সুইং এ কাজ শুরু করো, মানে নেক্সট ইয়ে থেকে কাজ শুরু করো। তারপরে 2 দিন যদি কেউ কোড লেখে অথবা একদিন যদি ফুল সময় দেয়, দ্যাট ইজ এনাফ। তো সেই ক্ষেত্রেও তোমরা যদি ফুল ছুটিও নাও, 11, 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ তারপরে 19, 20, 21 থাকতেছে। আমরা পরে 22 তারিখে শনিবারে ক্লাসটা নেব। শনিবারে তোমরা, মানে আমি এক্সপেক্ট করবো যে 16 তারিখ থেকে তোমরা একটু একটু করে বসা শুরু করবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। একদিনে 3 ঘন্টা সময় তো আসলে এমনি এমনি থাকে, মানে ঈদের দিনও থাকে। তো ডোন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি, আমি এমনি বলতেছি আর কি। তো 16 তারিখ থেকে, 16 তারিখের মধ্যে তো ঈদ মোটামুটি শেষ, অথবা 17 তারিখ থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে দাও। কিন্তু 20, 21 এই 2 দিন তোমরা পুরা সময় দাও, অথবা 21 তারিখ সারাদিন সময় দিলে এটা হয়ে যাবে। মানে যারা আগের কোডটা করছে তাদের জন্য একদিন লাগবে না, কয়েক ঘন্টা হইলেই চলবে। আর যারা আগের কোড ঠিক মতো বুঝে নাই তাদের জন্য ধরো 1 দিন লাগবে। আর যারা আগের কোড পুরাটাই কপি করছে তারা কখনোই পারবে না। তাদেরকে যদি 2 মাস সময় দেয়, they cannot do it. বাট আগের কোড যারা বুঝে করছে তারা, if they spend 4-5 hours they can complete it. If they are not actually comfortable with the previous code but understood that one little bit, in that case he can take 1 or 2 days. নেক্সট শনিবার, ঠিক আছে 22 তারিখ। ওকে স্যার। নাকি ঠিক নাই? আর একটু বাড়াই দিলে ভালো হতো স্যার। বাড়াই দিলে ভালো হয় স্যার। রাশিদ কি বলে? না, শনিবারটাতে ঠিক আছে, এরা তো বাড়াতে আরো 3 মাস বাড়াবো। না, এরপরে তোমাদের পরীক্ষা কবে? এরপরে তো আবার পরীক্ষা শুরু হবে না তোমাদের? হ্যাঁ, তখন তো ঝামেলা শুরু হয়ে যাবে, আবার পরীক্ষা ক্লাসটা শুরু হবে পরীক্ষা কবে তোমাদের? জুনের 6 তারিখ থেকে মনে হয়। আচ্ছা, তো 6 তারিখ থেকে পরীক্ষা হলে পরীক্ষারও তো প্রিপারেশন নিতে হবে নাকি? এর আগে এদের আবার ল্যাব পরীক্ষা শুরু হয়ে যাবে, এই জন্য 22 তারিখ হলে বেস্ট। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, রাশিদ যেহেতু বলতেছে এবং তোমাদের পরীক্ষা আছে, এবং আমি তো ধরো তোমাদেরকে মোটামুটি এক্সপ্লেনেশন দিলাম, 3-4 দিনের বেশি তো আসলে ঈদ থাকে না। তুমি এখন যাও দেখো কি হয়, 3-4 দিনের বেশি আর কত ঈদ করবা। 22 তারিখে রাখো, 22 তারিখ 3:30 বাজে। কারণ এরপরে তোমাদের পরীক্ষা আসতেছে, পরীক্ষার সময় তো আবার বেশি সময় দিতে পারবে না। আর যদি তোমরা বলো যে তোমরা ইন্টারেস্টেড না, এই জিনিসটাই করতে চাচ্ছ না, তোমরা কুইট করতে পারো, বুঝছো? সবাই কি শুনতে পাচ্ছ? এটা কিন্তু ক্লাস না,
জি স্যার। এটা ক্লাস না, তোমরা যদি এখন কুইট করতে যাও, হ্যাঁ ঠিক আছে সব কোর্স কোডিং মোডিং আমার ভালো লাগে না, আমি এগুলো করবো না, আমার থিসিসের গ্রেডের দরকার নাই, ইউ ক্যান কুইট, নো প্রবলেম। বাট তুমি যদি থাকো সিরিয়াসলি থাকতে হবে। আর এটা আমি শুরুতেই বলছি, আমি কিন্তু ক্লাস নিতেছি, ধরো আমার প্রতিদিন এখন তোমাদের পিছনে 1.5 ঘন্টা 2 ঘন্টা খরচ হলো, তাই না? তারপরে তোমাদের ক্লাস শেষ হলে কোডগুলোকে আমার একটু আপডেট করতে হবে, ঠিক করতে হবে, আমার আরো কিছু সময় যাবে। আর এই 2 ঘন্টার জন্য আমাকে অনেক লম্বা সময় ধরে প্রিপারেশন নিতে হয়েছে, এটা হঠাৎ করে চলে আসে নাই। সুতরাং আমি এখানে টাইম ইনভেস্ট করতেছি, সুতরাং মানে যার সিরিয়াসনেস নাই, যে চাবে না, তার জন্য আসলে আমার সময় দেওয়ার কোনো দরকার নাই। আই ডোন্ট হ্যাভ এন ইন্টারেস্ট। বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার তাহলে 22 আর তারিখ যদি তোমরা থিসিস করতে যাও, পাবলিকেশনস করতে যাও, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি সিরিয়াস, ভেরি ভেরি সিরিয়াস। আজকে পরীক্ষা আছে, কালকে কোর্স আছে, কালকে ঈদ আছে, এরপরের দিন রোজা আছে, এগুলো কোনো কিছু বলা যাবে না। আর তুমি কুইট করতে চাইলে আই হ্যাভ নো, মানে আমার কোনো জোরাজোরি নাই। বুঝতে পারছো কিনা? আমি কাউরে জোর করে এখানে রাখতে চাই না। যে থাকবে নিজের ইচ্ছায় থাকবে। কারো যদি রিসার্চ করার ইচ্ছা থাকে, পাবলিকেশনস করার ইচ্ছা থাকে, থিসিসে ভালো গ্রেড পাওয়ার ইচ্ছা থাকে, হি ক্যান স্টে। এটা কিন্তু আমি রাগ করে বলতেছি না। আমি জানি যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, আমাদেরও বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ছিল আন্ডার গ্রেডে পড়ার সময়। এক একজনের এক এক চিন্তা ভাবনা। তোমার কি চিন্তা ভাবনা সেটা তুমি ঠিক করবা, তোমার চিন্তা ভাবনা কিন্তু আমি ঠিক করতে পারবো না। আমি ধরে নেব তুমি এখানে আসছো, সুতরাং তুমি থিসিস করতে যাচ্ছ, ইউ আর ভেরি সিরিয়াস, ইউ উইল ডু দ্য জব ডান, ওকে, ইউ উইল কমপ্লিট দ্য জব, ইউ মেক ইট ডান, ওকে। বলো সাদমানুল হক। স্যার এখন স্যার ক্লাসটা রাখেন, নামাজ হ্যাঁ? শুরু হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামাজ শুরু হবে স্যার, যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লাস আসসালামু শেষ, আলাইকুম। ক্লাস শেষ, ক্লাস তো শেষ। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, তোমরা যেতে পারো আর কি। কারো কোনো কথা না থাকলে যেতে পারো, আর কথা থাকলে বলতে পারো, আমি আছি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু তো আলাইকুম। রেকর্ডটা দিয়ে দিন, দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আছে মনে হয় রাশেদের ক্লাস কাছে। রেকর্ডিং দুইটাই স্যার, স্যার লাস্ট 2 ক্লাসের।